গুড ইভিনিং সবাইকে সবাইকে আজকের ক্লাসটিতে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আজকের উত্তরণ কর্তৃক আয়োজিত 47তম বিসিএস বাংলাদেশ বিষয়গুলি লেকচার 12 এই ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তো আপনারা ইতিমধ্যে অনেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে, আর আমাদের ভাইয়েরাও আজকে যুক্ত হয়ে গেছেন অলরেডি। তো কিছুক্ষণের মধ্যেই হচ্ছে ক্লাসটি শুরু হবে, হ্যাঁ। তো 1 মিনিট অপেক্ষা করুন, এর মধ্যে ভাইয়া ক্লাসটি শুরু করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা, সবাইকে স্বাগত জানাচ্ছি 47তম বিসিএস প্রিলি ফুল কোর্সের বাংলাদেশ বিষয়াবলী লেকচার 12-এ। এখানে দুটো ব্যাচের স্টুডেন্টস আছেন, আমি অলরেডি জানি। তো আমি সবাইকে স্বাগত জানাতে চাই আজকের ক্লাসটিতে। ক্লাস শুরু করার আগে সবার আগে জানবো যে সবাই কেমন আছেন। অলরেডি অনেক পার্টিসিপেন্টস দেখতে পাচ্ছি। আই এম রিয়েলি সরি, একটু দেরি হয়ে গেল, অ্যাবাউট 5 মিনিটস। সবাই কেমন আছেন আর সবার পড়াশোনা কেমন চলছে? প্রোগ্রেসিভ ব্যাচ অ্যান্ড পায়োনিয়ার ব্যাচ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, ওকে, গ্রেট। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েল, ওকে, একজন মজার একটা কমেন্ট করেছেন। আপনারাও সেই ট্র্যাকে আছেন ইনশাল্লাহ। যেই ট্র্যাকে আছেন, বাংলাদেশ সিভিল সার্ভিসের মতো একটা প্রমিনেন্ট প্রেস্টিজিয়াস সার্ভিসে আপনাদের যে প্রচেষ্টা, অ্যাসপিরেন্ট হিসেবে আপনাদের যে ডেডিকেশন অনেস্টির সঙ্গে, আহ, সেই প্রক্রিয়ারই হচ্ছে ধরেই আপনাদের আজকের এই ক্লাসে জয়েন করা, এবং রাইট টাইমে আপনারা প্রেজেন্ট ছিলেন। অনেক ধন্যবাদ ক্লাসে শুরুতেই জয়েন করার জন্য। এবং দেখুন, আজকে আমাদের টপিকগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং ইন আ সেন্স, কারণ এই টপিকগুলো থেকে ডিরেক্টলি প্রশ্ন আসে। আহ, বেশ কিছু সময় আমরা দেখেছি অনেকগুলো প্রশ্ন এসেছে। টপিকগুলো এমন, এগুলো হচ্ছে সিভিল সার্ভিসের প্রস্তুতির সময় প্রিলিতে আমরা একটু কম গুরুত্ব দিই। ঠিক আছে? এটাতে আপনার প্রশ্নগুলো হয়ে থাকে, বিভিন্ন সংজ্ঞা আসে, বিভিন্ন কোটেশনস আছে, এরকম প্রশ্ন চলে আসে। আবার দেখেন, নিবন্ধিত রাজনৈতিক দল, তারপরে আবার নির্বাচন সম্পর্কিত কিছু ইস্যুস, যেমন ধরেন আরপিও যেটা আছে, রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপলস অর্ডার, এই যে রাষ্ট্রপতির একটি আদেশ আছে, এই এই টপিকটা নিয়ে অনেক প্রশ্ন মাঝে মাঝে হয়ে থাকে। তো আজকে আমরা একটু আলোচনামূলক একটা ক্লাস ফ্যাসিলিটেট করব। আপনারাও এখানে কন্ট্রিবিউট করতে পারবেন বা করবেন, আমি চাই আপনারা করেন। আলোচনামূলক একটা ক্লাস আমরা করতে যাচ্ছি। তো টপিকগুলো একটু রিড আউট করি আমি এখানে। বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা, ঠিক আছে? এখন তো একটা অভূতপূর্ব সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আহ আপনারা সবাই অবগত আছেন, অন্তর্বর্তীকালীন সরকার এখন দেশ পরিচালনা করছে, সরকার পরিচালনা করছেন। রাজনৈতিক দলের গঠনগুলো নিয়ে আমরা জানবো। এই যে পলিটিক্যাল পার্টিস বাংলাদেশে আছে, তারা আসলে কি কি আইডিওলজিস নিয়ে, আসলে একটা পলিটিক্যাল পার্টি কিভাবে ফর্মুলেট হয়, এটা তো আপনারা নিশ্চয়ই জানেন। দলের একটা গঠনতন্ত্র থাকে, একটা দলের একটা ফিলোসফি থাকে। সেই ফিলোসফিতে আসলে মানুষ মানুষ তাদের হচ্ছে
সাপোর্টটা প্রদান করে, হ্যাঁ, তাদের নির্বাচনী ইশতেহারগুলোতে মানুষের সমর্থন দেখায়, তারপরে ইলেকশনে তারা জেতেন। ঠিক আছে। পরে দেখেন রাজনৈতিক দলের ভূমিকা কার্যক্রম নিয়ে আমরা জানবো, ক্ষমতাসীন এবং বিরোধী দলের পারস্পরিক সম্পর্ক যেটা, সেটা সম্পর্কে আমরা জানবো। এবং ইন্টারেস্টিংলি প্রেশার গ্রুপ, বাংলাদেশে কিন্তু প্রেশার গ্রুপগুলো এখন অ্যাক্টিভ রোল প্লে করতেছে, অ্যাক্টিভলি তাদের রোল প্লে করতেছে। ঠিক আছে, তাদের সম্পর্কেও জানবো। এবং সব মিলিয়ে এই টপিকগুলোর পাশাপাশি আলটিমেটলি আমরা যে একটা গুড গভর্নেন্স এনশিওর করতে চাই আমাদের রাষ্ট্রীয় সকল স্ট্রাকচারে, সেটা আমরা কিন্তু আলোচনার মধ্যে নিয়ে আসব। তো কথা না বাড়াই, চলুন শুরু করা যাক। অনেকেই চ্যাট বক্সে কমেন্ট করছেন, একটু দেখি। ওকে, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। থ্যাংক ইউ। একজনের প্রবলেম হয়েছে ভাই, একটু প্রবলেম হয়েছে, আমি অ্যাপ্লাই করেছি কিন্তু আমার ফোনে কোনো মেসেজ আসেনি। পেমেন্ট হয়েছে, এখন কি করব বুঝতে পারছি না, যদি একটু বলতেন কি করব এখন। ইটস এ টেকনিক্যাল প্রবলেম। আপনি তো পেমেন্ট করেছেন, পেমেন্টের কনফার্মেশনও নিশ্চয়ই পেয়েছেন, আই গেস। তো এটা নিয়ে যদি কোনো ইস্যু থাকে, আমি আপনাদেরকে রিকমেন্ড করব আপনাদের অ্যাপ্লিকেশনের যে কোনো সমস্যা বা যে কোনো ইস্যুতে বিপিএসসি, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে কিন্তু অনেকগুলো ফোন নাম্বার দেওয়া থাকে, ফোন নাম্বার। তো এখন প্রশ্ন হচ্ছে, আপনি কি সব ফোন নাম্বারই কল দিতে পারবেন বা দেওয়া উচিত হবে? আপনাদের টেকনিক্যাল সমস্যার জন্য আমি ব্যক্তিগতভাবে আমার এক্সপিরিয়েন্স যদি বলি, আমার ব্যক্তিগত ইস্যুতে আমি যেটা করেছি, এখানে প্রোগ্রামারের একটা নাম্বার থাকে, প্রোগ্রামার থাকে, সহকারী প্রোগ্রামার থাকে, দুঃখিত, প্রোগ্রামারদের একটা নাম্বারে আপনি কল করে আপনার প্রবলেমটার কথা বলবেন, তারা সেটা অ্যাড্রেস করতে পারবে। ঠিক আছে, টেকনিক্যাল ইস্যু যেহেতু, প্রোগ্রামার প্রোগ্রামারের নাম্বারটা কল করে আপনার সমস্যার সমাধান হোপফুলি আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, যাই হোক, চলেন দেখা যাক, আমরা পড়াশোনা শুরু করতে পারি আমার মনে হয়। বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা, হ্যাঁ, পলিটিক্যাল স্ট্রাকচার, পলিটিক্যাল সিস্টেম অফ বাংলাদেশ। তো আমাদের রাজনৈতিক ব্যবস্থাটা আসলে কেমন, আমরা দলের ব্যবস্থা দিয়ে শুরুতে শুরু শুরু করছি আমরা ইনিশিয়ালি। দেখুন, স্লাইডে যেটা দেখতে পাচ্ছেন, একদল ব্যবস্থা, দ্বিদল ব্যবস্থা এবং বহুদল ব্যবস্থা। আপনাদের কাছে প্রশ্ন, বাংলাদেশের আসলে রাজনৈতিক যে পার্টিগুলো আছে, পলিটিক্যাল পার্টিগুলো আছে, সব মিলিয়ে আসলে ব্যবস্থাটা কেমন বলেন তো, ব্যবস্থাটা কেমন আমাদের? অনেকেই উত্তর করছেন বহুদল ব্যবস্থা। নামে বহুদল, কাজে একদল। ওয়েল, নো কমেন্টস। ওকে, দ্বিদল, অনেকেই বলছেন দ্বিদল। কেন বহুদল জোট হয় না আমাদের ইলেকশনে? কেউ যদি হচ্ছে মেজরিটি না পায় কোনো পলিটিক্যাল পার্টি, বা অনেক সময় দেখা যায় না যে জোট হয়, জোট হয় কিনা আমাদের? ওকে, অধিকারী বলেছেন বহুদল, বহুদল মাল্টি পার্টি। আচ্ছা, একদলীয় ব্যবস্থায় একটা মাত্র দল থাকে, একটা মাত্র দল থাকে। দ্বিদলীয় ব্যবস্থায় একটি দল, একাধিক দল থাকলেও দুটি দলের প্রাধান্য থাকে। তো মোরলেস আমরা বাংলাদেশ সম্পর্কে আলোচনা করলে বলতেই পারি যে আমাদের মোটামুটি বহুদলীয় ব্যবস্থা হলেও প্র্যাকটিক্যালি অনেক সময় আমরা দেখি দ্বিদল ব্যবস্থা। ঠিক আছে, জোটগুলো হয় দুইটা দলের নেতৃত্বে, মেজরিটি আমরা আহ বাংলাদেশের পলিটিক্যাল সিস্টেমে যে দুটি দল প্রধান দল, তাদের মধ্যে দেখেছি বিগত বছরগুলোতে। কিন্তু ফ্যাকচুয়ালি যদি প্রশ্ন হয় আপনার বাংলাদেশের যে পলিটিক্যাল পার্টিগুলোর বা সরকারি দল ব্যবস্থাটা কেমন, সেটা আপনার উত্তর করতে হবে কিন্তু বহুদলীয় ব্যবস্থা, তাই না? যেখানে আসলে দুইয়ের অধিক দলের অস্তিত্ব ও প্রাধান্য থাকে। বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থায় আসলে ক্ষমতাসীন এবং বিরোধী দলের সম্পর্কটা কি আসলে কি, সেই সম্পর্কে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই। আমরা তো অবশ্যই সংবিধান সংস্কার নিয়ে একটা কমিশন গঠিত হয়েছে, অলরেডি সেই কমিশন তাদের প্রস্তাবনা বা রিকমেন্ডেশনস প্রধান উপদেষ্টার দপ্তরে জমাও দিয়েছেন। তো প্রশ্ন করতে চাই, বাংলাদেশে যে এই মুহূর্তে একটা অভূতপূর্ব সিচুয়েশনের মধ্যে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো, তো আমাদের তো কনস্টিটিউশন আর রহিত হয়ে যায় নাই, কনস্টিটিউশন তো জারি ছিল। তো সেই সংবিধানের কোন অনুচ্ছেদ মোতাবেক আসলে অন্তর্বর্তীকালীন সরকারটা গঠিত হয়েছে, মানে এখানে রিলেভেন্ট, আমার প্রশ্নটা হচ্ছে প্রাসঙ্গিক আর্টিকেলটা কোনটা ছিল বলেন তো আপনারা একটু, কত নম্বর আর্টিকেল ধরে এটা হয়েছে?
অধ্যাদেশ জারি হয়েছে একজন বলেছেন। ওকে। একজন বলেছেন 93, একজন বলছেন 70। ওকে। আচ্ছা, বলেন তো আমাদের সংবিধানের ষষ্ঠ ভাগে আসলে কি আছে, ষষ্ঠ ভাগে কি আছে বলেন তো। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সংবিধানের অফিসিয়াল নেম। তো আমাদের যে ষষ্ঠ ভাগটা আছে, ষষ্ঠ ভাগ, ষষ্ঠ ভাগে আছে কি? অবশ্যই বিচার বিভাগ। বিচার বিভাগের একটা আর্টিকেল, বিচার বিভাগের আর্টিকেল নাম্বার যদি আমরা বলি সেটা হচ্ছে 106, 106 নম্বর আর্টিকেল। ঠিক আছে। তো 106 নম্বর আর্টিকেলে কি আছে আপনারা নিশ্চয়ই জানেন। সুপ্রিম কোর্টের উপদেষ্টামূলক এখতিয়ার। সুপ্রিম কোর্টের উপদেষ্টামূলক এখতিয়ার। সুপ্রিম কোর্টের, আমরা এই ক্লজটা বা এই অনুচ্ছেদটা নিয়ে আমরা একটু আলোচনা করব। সুপ্রিম কোর্টের উপদেষ্টামূলক এখতিয়ার কি বলা আছে এখানে? যদি কোনো সময়ে রাষ্ট্রপতির নিকট প্রতীয়মান হয় যে আইনের এইরূপ কোনো প্রশ্ন উত্থাপিত হইয়াছে যা উত্থাপনের সম্ভাবনা দেখা দিয়েছে, অথবা যেখানে আসলে বিষয়টা এমন গুরুত্বপূর্ণ, সুপ্রিম কোর্টের মতামত গ্রহণ গ্রহণ করা প্রয়োজন। সুপ্রিম কোর্টের মতামত লাগবে, এমন কোনো সিনারিও দাঁড়িয়েছে, এমন কোনো ঘটনা হয়েছে যেটার ফলে আসলে সুপ্রিম কোর্টের মতামত গ্রহণ করা প্রয়োজন। যদি এরকম কোনো সিনারিও দাঁড়ায়, তাহলে আসলে রাষ্ট্রপতি মহোদয় সুপ্রিম কোর্টের কাছে সেই মতামতটা চাইতে পারবেন। ঠিক আছে, সেই মতামতটা চাইতে পারবেন এবং রাষ্ট্রপতিকে স্বীয় মতামত জ্ঞাপন করিতে পারবেন। এখন বাংলাদেশে আমরা যে সিনারিওটা দেখলাম, একটা রাষ্ট্র তো কোনোভাবেই আসলে সরকারবিহীন হতে পারে, সরকারবিহীন কোনো সিনারিও দাঁড়াতে পারে বলেন তো? সরকারবিহীন কিন্তু হতে পারে না। তো রাষ্ট্রপতি তিনি যে আসলে উপদেশ চাইতে পারেন আপিল বিভাগের কাছে বা সুপ্রিম কোর্টের কাছে, সুপ্রিম কোর্টের কাছে দুঃখিত, তিনি যে সাজেশন চাইতে পারেন সেই যে এখতিয়ারটা, সেটাকে বলছি আমরা সুপ্রিম কোর্টের উপদেষ্টামূলক এখতিয়ার। তো বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার যে প্রসেসটা বা প্রক্রিয়াটা, এটা আসলে কার অ্যাডভাইসে হয়েছে? সুপ্রিম কোর্টের অ্যাডভাইসে হয়েছে। সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে হয়েছে। কারণ একটা রাষ্ট্র কখনোই সরকারবিহীন আসলে হতে পারে না। তো এই যে অভূতপূর্ব সিচুয়েশন, এই সিচুয়েশনকে অ্যাড্রেস করার জন্য সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতি মহোদয়কে বললেন যে এই পরিস্থিতিতে আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পারি। অন্তর্বর্তীকালীন সরকার। এখন আপনাদের কাছে প্রিলির প্রশ্ন, নেক্সট প্রিলিতে আসতে পারে এমন প্রশ্ন, অন্তর্বর্তীকালীন সরকারের যে অধ্যাদেশটা হয়েছে এটা কবে হয়েছে বলেন তো? চ্যাট বক্সে একটু ফাস্ট কমেন্ট করেন। 9th of August, 9th of August। ওকে। আগস্টের 9 তারিখ বলছেন অনেকে। আচ্ছা, ডেটটা হচ্ছে আপনাদের কাইন্ডলি একটু শিওর হয়ে নিতে হবে, ঠিক আছে? এটা প্রশ্ন আসতে পারে। অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ, অধ্যাদেশ 2024, এটা প্রিলিতে আসার মতো কোয়েশ্চেন। যেই অধ্যাদেশের উদ্দেশ্য কি ছিল? আচ্ছা, এই অধ্যাদেশটা কেন জারি করা হয়েছিল বলেন তো? কেন জারি করা হয়েছে? উদ্দেশ্যটা কি আসলে? বৈধতা প্রদান, বৈধতা, এই সরকারকে বৈধতা প্রদান। তো আমরা কিছু টেকনিক্যাল ইস্যু নিয়ে কথা বলতে পারি। এই যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো, এটা নিয়ে একটা ডক্ট্রিন আছে, প্রিলিতে এমন প্রশ্ন হতে পারে যে এই সরকার মানে কোন ডক্ট্রিন অনুযায়ী গঠিত হয়েছে। এটা হচ্ছে ডক্ট্রিন অফ নেসেসিটি, ডক্ট্রিন অফ নেসেসিটি।
এই ডক্ট্রিন অফ নেসেসিটির নাম শুনেছেন কেউ? ডক্ট্রিন অফ নেসেসিটির নাম শুনেছেন কেউ? মাশরাফি বলেছেন ডক্ট্রিন অফ নেসেসিটি, ইয়াস, ওকে। তো আপনাদের জন্য আমার রিকমেন্ডেশন থাকবে এই ডক্ট্রিন অফ নেসেসিটি নিয়ে ডেইলি স্টারে, দ্য ডেইলি স্টার, ডেইলি স্টারে বেশ কিছু আর্টিকেল আছে। এই আর্টিকেল কোটা একটু কাইন্ডলি পড়ে নিবেন, তাহলে হচ্ছে আইডিয়াটা একটু ক্লিয়ার হবে। তো আমরা যেহেতু প্রিলি নিয়ে পড়াশোনা করব, তো আইডিয়ার ভিতরে ঢুকতেছি না। প্রিলিতে যদি প্রশ্ন হয় যে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হওয়ার পেছনে কোন ডক্ট্রিনটা আসলে ভূমিকা রেখেছে বা কোন ডক্ট্রিন অনুযায়ী করা হয়েছে, উত্তর হবে ডক্ট্রিন অফ নেসেসিটি। ডক্ট্রিন অফ নেসেসিটি বলা হবে কিন্তু। সিনথিও বলেছেন শুনেছেন, তাসলিমাও শুনেছেন, খাদিজাও শুনেন নাই। আচ্ছা, আপনাদের জন্য অ্যাসাইনমেন্ট এগুলা ডেইলি স্টারও পাবেন, প্রথম আলোতেও পাবেন। বাংলায় লিখবেন, ডক্ট্রিন অফ নেসেসিটি কথাটা বাংলায় লিখবেন। তো আপনাদের জন্য আরো কিছু রিকমেন্ডেশন, যখন বাংলাদেশে যে প্রেক্ষাপটে যে ঘটনাগুলো ঘটবে, প্রত্যেকটা ঘটনাবলীর বিশ্লেষণ বা ন্যারেটিভ গুলো আসলে অনেক কলামিস্টরা, অনেক গবেষকরা তাদের মতামত দিয়ে থাকেন। তো সেই মতামত গুলো কিন্তু আপনাদের পড়তে হবে এখন। বাংলায় কি হবে? ডক্ট্রিন অফ নেসেসিটি কথাটা বাংলায় লিখবেন এইভাবে, ডক্ট্রিন অফ নেসেসিটি। ঠিক আছে, ডক্ট্রিন অফ নেসেসিটি এইভাবে বাংলা লিখে নেবেন। আচ্ছা, বর্তমানে বাংলাদেশে যে ক্ষমতাসীন সরকার আছে সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। আচ্ছা বলেন তো আপনারা, যখন একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে ডেমোক্রেসি প্রপারলি ফাংশন করে, হ্যাঁ, আমাদের তো হচ্ছে জাতীয় মহান জাতীয় সংসদ আছে। তো এই সংসদে যখন আসলে বিরোধী দল থাকে, অন্যান্য কান্ট্রিতেও আইডিয়ালি বিরোধী দলকে কি বলা হয় বলেন তো? বিরোধী দলকে কি বলা হয়? তাসনিমা প্রশ্ন করেছেন উত্তরণ থেকে কি আসলে এক্সামের আগে রিসেন্ট ইস্যু নিয়ে কোনো বই দেওয়া হবে? আপডেট ইনফো একটা বের হয়, আপনাদের চোখ কান খোলা রাখতে হবে। একটা আপডেট ইনফো বের হয়, আপডেট ইনফো, ইনফো, এটা উত্তরণের অফিসে যোগাযোগ করলে হয়তো দিয়ে দিবে, এখানে ভাইয়ারা থাকবেন, পরে কথা বলবেন এটা নিয়ে। যাই হোক, প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে আসলে বিরোধী দলকে বলা হয় বিকল্প সরকার, বিকল্প সরকার। ঠিক আছে, প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র যেখানে ফাংশন করে, সেখানে যদি আসলে বিরোধী দল থাকে, বিরোধী দল, সেই বিরোধী দলকে বলা হয় আসলে বিকল্প সরকার, বিকল্প সরকার। আচ্ছা, ছায়া সংসদের নাম শুনেছেন? ছায়া সংসদ, শ্যাডো ক্যাবিনেট, এটার কাজ কি? এটার কাজ কি বলেন তো? শ্যাডো ক্যাবিনেট কি করে? কোন কোন দেশে ফাংশনিং শ্যাডো ক্যাবিনেট আছে? ইউকে তে আছে, ইয়েস, মোমো বলেছেন ইউকে তে আছে, ব্রিটেনে আছে, ওকে। একটা রাষ্ট্রে যখন একটা সরকার ফাংশন করে, তখন কি ওই রাষ্ট্রের যত সিদ্ধান্ত সরকার নিয়ে থাকে সব সিদ্ধান্তই সঠিক থাকে, বা সেই সিদ্ধান্তগুলো কি আসলে সমালোচনার ঊর্ধ্বে? আইডিয়ালি যদি আমরা কথা বলি, আইডিয়ালি কোনো গভর্নমেন্টে যেসব ডিসিশনস বা যেসব স্টেপস নেওয়া হয়, সেগুলোকে আসলে কনস্ট্রাকটিভ ওয়েতে করা যায়, রিটর্ট করা যায় বা খণ্ডন করা যায়। তো এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাই অ্যাক্টিভলি পার্টিসিপেট করে থাকে কারা? বিরোধী দল করে থাকে। কারা করে? বিরোধী দল করে। তো এই জন্য বিরোধী দলকে বলা হয় বিকল্প সরকার, বিকল্প সরকার। তারাও কিন্তু আলটিমেটলি ইনডিরেক্টলি রাষ্ট্রের পলিসিস, রাষ্ট্রের যত ধরনের ফাংশনস আছে বা ফাংশনালিটিস আছে, এগুলোকে রিফর্ম করতে সাহায্য করে অনেক সময়। ঠিক আছে, কনস্ট্রাকটিভ ওয়েতে যদি আমরা জিনিসটাকে টার্ম দেই, সেটাকে বলে হেল্প করা বা সাহায্য করা। যখন আপনি কোনো সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, সেটাকে সমালোচনা করার মাধ্যমে বা হচ্ছে আলোচনা করার মাধ্যমে সেটাকে আরো ফার্নিশ করা, ফাইন টিউন করা, বা কোনো চেঞ্জ যদি প্রয়োজন হয়, সেটা করায় অ্যাক্টিভলি ভূমিকা রাখতে পারে বিরোধী দলেরা। তো আজকের ক্লাসে আমরা এরকম আহ, মনে হতে পারে যে আসলে ডিরেক্টলি এতটা লিঙ্ক না, জিনিসগুলো ছাড়া ছাড়া হয়ে যাচ্ছে, খাপছাড়া হয়ে যাচ্ছে,
বিভিন্ন মিসেলেনিয়াস টপিকস নিয়ে আজকে আমরা কথা বলবো। ঠিক আছে? তো আলটিমেটলি পরে গিয়ে বুঝতে পারবেন যে এগুলো প্রত্যেকটাই ইন্টারলিঙ্কড, কোনোভাবেই আসলে আলাদা নয়। তো দেখেন, উন্নত যে রাজনৈতিক দেশগুলো আছে বা দেশগুলো আছে সেখানেও কিন্তু পলিটিক্যাল যে কালচার বিরাজমান আছে, সেখানে বিরোধী দলও কিন্তু সরকারি দলের ন্যায় শ্যাডো ক্যাবিনেট গঠন করে। কি বললাম আমরা? শ্যাডো ক্যাবিনেট, বা বাংলায় বলে ছায়া মন্ত্রিসভা। ছায়া মন্ত্রিসভা। এক্সাম্পল হিসেবে অনেকে ইউকে এর কথা বললেন। ইয়াস, ইউকে তে কিন্তু অ্যাক্টিভলি তারা বিভিন্ন রোল প্লে করে থাকে। যুক্তরাজ্যে সরকারের যেরকম বিভিন্ন মন্ত্রী থাকে, বিভিন্ন হচ্ছে মন্ত্রণালয়ের, একই রকম ভাবে তাদেরও আসলে ঘোষিত মন্ত্রিত্ব থাকে, পদ থাকে। জুরিসডিকশনের ব্যাপারটা আলাদা, দুইটার এখতিয়ার হয়তো হচ্ছে বিরোধী যে দল, তাদের যে ছায়া মন্ত্রিসভা, সেটা হয়তো এখতিয়ার থাকে না ওরকম, বাট তারা কিন্তু ইনডিরেক্টলি রোল প্লে করে থাকে। ঠিক আছে? কিছু ক্ষেত্রে আবার দেখা যায়, আমরা যেমনটা বললাম, বিরোধী দল শুধুমাত্রই বিরোধিতা করার জন্য আসলে ভালো সিদ্ধান্তেরও বিরোধিতা করে থাকে, করে না? এমন অনেক সময় আছে সরকার কোনো ডিসিশন নিল, সেটা আসলে মানে তর্কের খাতিরে তর্ক করে, বা সিদ্ধান্ত বিরোধী দলে আছে বলেই মানে বিরোধিতা করতে হবে তাই বিরোধিতা করে। তো এই যে আলটিমেটলি দেখলাম, সরকার এবং বিরোধী দল মিলে ফাইনালি যেই কাজটা করে, আমাদের যে সংসদটা আছে, হ্যাঁ, অ্যাসেম্বলিটা আছে, সেই অ্যাসেম্বলিকে আসলে অ্যাক্টিভ রাখে, কার্যকর রাখে। তো আমরা বলতেই পারি সরকার ও বিরোধী দলের আলটিমেট দায়িত্বটা কি বলেন তো? দলের দায়িত্বটা কি বলেন তো? সংসদকে কার্যকর রাখা। কি রাখা? কার্যকর রাখা। কার্যকর রাখা। এই যে আমরা জনগণ আছি, এই আমাদের জনগণের ভয়েস, ঠিক আছে? সরকার দলীয় কিছু মানুষ আছে, সরকারকে সাপোর্ট করে যারা, আবার বিরোধী দল বা অন্য পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট করে, তাদের আইডিওলজিকে সাপোর্ট করে, এরকম মানুষও কিন্তু অনেক আছে। তো দুই পার্টি মিলে মানুষের যে চাওয়া পাওয়া, সেটাকে নিয়েই যেন আসলে একটা রাষ্ট্রের সংসদে আলোচনা হয়, সেই জিনিসটাকে এনশিওর করার কাজগুলাই কিন্তু করে থাকে আসলে সরকার এবং বিরোধী দলের যে প্রতিনিধিরা থাকে জনগণের হয়ে, তারা সেই কাজটাই করে। তারা আলটিমেটলি যে কাজটা করে, সংসদটাকে কার্যকর রাখে, পার্লামেন্টকে কার্যকর রাখে, তাই না? আচ্ছা, ইংল্যান্ডে যে বিরোধী দলটা আছে, সেটাকে আসলে কিভাবে বলা হয়, কি নাম দেওয়া হয় বলেন তো? ইংল্যান্ডে বিরোধী দলকে কি বলা হয়? একজন কমেন্ট করেছেন, বাস্তবে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো জনকল্যাণের রাজনীতি করে না, রাজনীতি করে রাষ্ট্র পরিচালনা উপভোগ করার জন্য, তাই সরকারি দল বিরোধী দল উভয়ে ব্যর্থ হয়। ওয়েল, এটা আপনার অপিনিয়ন, হ্যাঁ। আমরা আপনার মতামত প্রকাশ করলাম, ধন্যবাদ মতামত দেওয়ার জন্য। এটা আমরা সবাই জানি, অবশ্যই অধিকাংশ ক্ষেত্রেই আহ এটাতে হচ্ছে তাদের মতকেও রিফ্লেক্ট করে হয়তো। যাই হোক, ইংল্যান্ডের বিরোধী দলকে আসলে রাজা ও রানীর বিরোধী দল বলা হয়। ইংল্যান্ডে বিরোধী দলকে রাজা ও রানীর বিরোধী দল কিন্তু বলা হয়। ইংল্যান্ডে তাহলে বিরোধী দলের মর্যাদা কিন্তু অনেক। বিরোধী দলকে রাজা ও রানীর বিরোধী দল বলা হয়। আচ্ছা, একটা কোটেশন আসতে পারে এই জায়গাটায়। দেখুন, আমরা যখন অপোজিশন পার্টিকে অনেক সময় তুলোধুনো করে অনেক সরকার উড়িয়ে দেয়, তাই না? তো অপোজিশন পার্টি কিন্তু অনেক ইম্পর্টেন্ট, সেটা আজকে থেকে না, অনেক আগে থেকেই। ইফ দেয়ার ইজ নো অপোজিশন দেয়ার ইজ নো ডেমোক্রেসি। একটা চমৎকার উক্তি কিন্তু করেছিলেন, কে বলেন তো এই উক্তিটা? কে দিয়েছিলেন আপনারা বলেন তো? ইফ দেয়ার ইজ নো ডেমোক্রেসি, ইফ দেয়ার ইজ নো ডেমোক্রেসি, দুঃখিত, নো অপোজিশন, দেয়ার ইজ নো ডেমোক্রেসি। উক্তিটা দিয়েছেন আইভর জেনিংস।
আইভর জেনিংস। আচ্ছা, বিরোধী দলের মতামত যে কতটা ইম্পর্টেন্ট এটা নিয়ে একটা বিখ্যাত কোটেশন আছে। আপনারা কি কোটেশনটা একটু শেয়ার করতে পারবেন, কে কি জানেন? অনেকে বলেছেন নেহেরু, অনেকে বলেছেন প্লেটো, অনেকে বলেছেন লিঙ্কন। এগুলো ভুল উত্তর। এটা উত্তর হবে আইভর জেনিংস। আইভর জেনিংস উত্তর হবে আইভর জেনিংস। ওকে, সঠিক উত্তর আইভর জেনিংস। ঠিক আছে, যদি কোটেশন আসে ইফ দেয়ার ইজ নো অপোজিশন দেয়ার ইজ নো ডেমোক্রেসি, উক্তিটি কে করেছেন? উক্তিটি করেছেন আইভর জেনিংস। এরপরে আমরা চলে আসছি কোথায়? গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ। তো এই যে আমরা একটু আগে কথা বলছিলাম আরপিও নিয়ে, আরপিও যেটাকে বলা হয় রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অর্ডার। আরপিও এটা কত সালে হয়েছিল বলেন তো? 1972-তে, 1972 সালে। এই যে একটা অধ্যাদেশ, এই অধ্যাদেশ আসলে কেন ফর্মুলেট করা হয়েছিল? প্রিলিতে প্রশ্নটা এইভাবে আসতে পারে, আরপিও ইলাবোরেশন আসতে পারে। এক, আরপিও কবে আসলে জারি করা হয়েছিল অধ্যাদেশটা, এটা আসতে পারে, হবে 1972। এবং যদি বলা হয় এটা আসলে আরপিওটা মূলত নির্বাচনের নিয়ম কানুন সংক্রান্ত একটা অধ্যাদেশ, ঠিক আছে? ইভেন এই প্রশ্নটা কিন্তু ভাইবা পর্যন্ত ইম্পর্টেন্ট, ভাইবাতেও অনেক সময় প্রশ্ন করা হয় যে আসলে বাংলাদেশে যে নির্বাচন পরিচালিত হয়, আমার 43rd বিসিএস এর ভাইভাতে প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশের নির্বাচন পরিচালনা করার জন্য যে আইনটি আছে বা যে আদেশটি আছে সেটির নাম জানেন কিনা, এইভাবে প্রশ্নটা করা হয়েছিল। সেটা স্ট্রেইট আপনাকে উত্তর দিতে হবে গণপ্রতিনিধিত্ব আদেশ বা রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অর্ডার 1972, একদম সাল সহ আপনাকে উত্তর করতে হবে। অধিকারী বলেছেন ইয়েস, এটা নির্বাচন সংক্রান্ত। আসলে নির্বাচনের যে নিয়ম কানুন গুলো আছে এগুলো সংক্রান্ত একটা প্রধান আইন বাংলাদেশের। তো আরপিও সংশোধিত হয় কতবার বলেন? সংশোধিত হয়েছে কতবার? 18 বার বলছেন অনেকে, একজন সিনথি কমপ্লিটলি রং, আপনি তো 5 বার বলেছেন, মাত্র 5 বার তো অনেক আগেই হয়ে গেছে। তাসরিমা বলছেন 17, কিন্তু 18 বার সংশোধিত হয়েছে, 18 বার। এ নিয়ে 18 বার সংশোধিত হয়েছে। এখানে কি কি আইন আছে জানেন? এই যে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশটা আছে, এই অধ্যাদেশের মধ্যে আসলে কি কি বিধিবিধান আছে? প্রচারণা সংক্রান্ত, ঠিক আছে, আপনার এক্সপেন্সেস, মানে নট লিমিটেড টু বাট ইনক্লুডিং, আমি সেটা বলছি। আরো অনেক কিছু নিয়ে আলোচনা আছে, আমি জাস্ট বেসিক একটু আইডিয়া দেওয়ার জন্য বলছি, যদিও আপনাদের এখন এটা প্রয়োজন নাই। যে নির্বাচনের প্রচারণায় কোন কোন কাজটা করতে পারবে তারা, কোথায় কোথায় পোস্টারিং করতে পারবে, তারপরে হচ্ছে আহ, কত অ্যামাউন্টের পর্যন্ত টাকা এক্সপেন্সেস করতে পারবে, এই ধরনের যে টেকনিক্যাল ইস্যুগুলো আছে এগুলা সহ আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ টেকনিক্যাল ইস্যু নিয়ে আসলে আরপিও তাদের বিধিবিধানগুলো ক্লিয়ার আউট করেছে। ঠিক আছে, হলফনামার বিষয় আছে একজন বলেছেন, মাশরাফি বলেছেন। হ্যাঁ, ওকে, চমৎকার। আর কি কি রোল প্লে করে বলেন তো, এখানে আর কি কি ক্লজ আছে এই আইনটাতে? আরপিওতে আর কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে একটু বলেন তো আপনারা। আরপিওতে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে? সবাই একটু আমরা আলোচনা করি একসঙ্গে। ওকে, অ্যাডমিনিস্ট্রেটর রোল বলেছেন। ইয়েস, হ্যাঁ এটা তো আছেই। একজন প্রশ্ন করেছেন সর্বশেষ কবে সংশোধিত হয়েছে, সর্বশেষ কিন্তু 2023-এও কিন্তু সংশোধন হয়েছে এটা, ঠিক আছে। বাংলাদেশের সংবিধানের মধ্যে বা সংবিধানের আওতার মধ্যে যত নির্বাচন সংশ্লিষ্ট আইন আছে তার মধ্যে যদি আমরা মূল আইনটা বলি,
যদি একটু লিখে দেই আপনাদেরকে, বাংলাদেশের নির্বাচন পরিচালনা সংক্রান্ত, নির্বাচন পরিচালনা সংক্রান্ত যত আইন আছে, এর মধ্যে মূল আইনটাই হচ্ছে আরপিও। মূল আইন সেটা হচ্ছে আরপিও, রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অর্ডার। তো দেখেন, স্বাধীনতার ঠিক এক্স্যাক্টলি পর 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 যখন পরবর্তীতে আসলে সংবিধান তৈরির জন্য, আলটিমেটলি সংবিধান তৈরির পর 1972-তে আসলে এটা ফর্মুলেট করা হলো। তারপর দেখেন আলটিমেটলি আমরা দেখলাম 2023-এ, সর্বশেষ 2023-এ সংশোধন কিন্তু হয়েছে। তো এখানে অনেকের অনেক মতামত আছে। এখানে প্রশ্ন আসে যে এর মধ্যে কতগুলো আসলে ধারা আছে, এটা একটা কমন প্রশ্ন। আরপিও তে ধারা কয়টা আপনারা কি কেউ জানেন? আরপিওর ধারা, আজকের এই যে আরপিও সংক্রান্ত যে আলোচনাটা, এটা কিন্তু আপনার সব জায়গায় কাজে লাগবে, ভাইবা পর্যন্ত। ভাইবা পর্যন্ত, ঠিক আছে। 145টি ধারা, প্রিলির প্রশ্ন এটা। কতগুলো ধারা আছে, নর্মালি আসে না, তবে এখন আসার সম্ভাবনা কিন্তু আছে, ঠিক আছে। এই আরপিওর যখন সংশোধন হলো, এই সংশোধনী প্রক্রিয়ার মধ্যে একটা গুরুত্বপূর্ণ সংশোধন ছিল আসলে শেষ পর্যন্ত, 2023-এর আগে আগে ইভিএম এর যে সংযোজন, ইভিএম, ইলেকট্রনিক ভোটিং মেশিন, ইলেকট্রনিক ভোটিং মেশিনের ব্যবহার, এটাও কিন্তু আসলে ছিল। তো এখন আরপিও সংশোধন করে আসলে কারা বলেন তো? আরপিও সংশোধনের এখতিয়ার কোন কোন প্রতিষ্ঠানের আছে? আরপিওটা সংশোধন করার এখতিয়ার কোন প্রতিষ্ঠানের? আরপিও সংশোধন সংশোধনের এখতিয়ার ইলেকশন কমিশন, ইয়েস। অনেকেই বলছেন, চমৎকার। আচ্ছা, সুপ্রিম কোর্ট বলছেন অনেকেই, তারা কিন্তু ভুল বলছেন। অনেকেই বলছেন সংসদ, এটা কিন্তু আসলে ইলেকশন কমিশন বা ইসির, ইলেকশন কমিশনের এখতিয়ারটা। তবে অনুমোদন দিবে আলটিমেটলি মন্ত্রিপরিষদ বিভাগ। অনুমোদন, অনুমোদন দিবে ক্যাবিনেট, ক্যাবিনেট ডিভিশন, ঠিক আছে, মন্ত্রী পরিষদ বিভাগ। তো আরপিও তে আসলে পলিটিক্যাল পার্টিকুলার অনেক রুলস নিয়ে আলোচনা আছে। রাজনৈতিক যে দলগুলো বাংলাদেশে গঠিত হবে, রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলগুলোর বিভিন্ন স্ট্রাকচার নিয়েও কিন্তু আসলে এখানে কথাবার্তা বলা আছে আরপিও তে। এর মধ্যে একটা ইম্পর্টেন্ট ধারা হচ্ছে, এখানে বিধি বিধি অনুসারে বলা হয় যে প্রতিটি দলে আসলে নারী সদস্য থাকতে হবে 33%, 33% নারী সদস্য থাকতে হবে পলিটিক্যাল পার্টিগুলোতে। তো যদি প্রশ্ন হয় আরপিও অনুযায়ী রাজনৈতিক দলগুলোতে আসলে নারী সদস্যের শতকরা হার কত থাকতে হবে, উত্তর হবে 33%। 33% কিন্তু আপনার উত্তর হবে। রাজনৈতিক দলের কার্যাবলী, আচ্ছা পলিটিক্যাল পার্টি কাকে বলে বলেন তো? পলিটিক্যাল পার্টি কারে কয়? আপনারা একটু বলেন আপনাদের সংজ্ঞাটা, আমি ইন্টারেস্টিং কিছু সংজ্ঞা যাচ্ছি। সেম আইডিওলজি। আচ্ছা, শারমিন একটা চমৎকার প্রশ্ন করেছেন, ভাইয়া 33%-এর বেশি নারী সদস্য হইতে পারে কি? ডেফিনেটলি পসিবল। এটা হচ্ছে মিনিমাম দেয়া আছে, ঠিক আছে, মিনিমাম দেয়া আছে। এর বেশি হতেই পারে, এর বেশিও হওয়া পসিবল। পিপলস ম্যান্ডেট কতগুলো নীতি অনুসরণের জন্য সংঘবদ্ধ জনসমষ্টি?
অ্যাক্টিভ ওয়ার্কার্স লাগবে, ইয়েস ডেফিনেটলি। পিপলস ম্যান্ডেট লাগবে, মাস্ট। ওকে, খুব চমৎকার কিছু ডেফিনিশন আসছে এখানে। তো রাজনৈতিক দলের আসলে কি থাকবে, একটা আইডিওলজি থাকবে, একটা ফিলোসফি থাকবে, তাদের একটা গঠনতন্ত্র থাকবে, ঠিক আছে? গঠনতন্ত্র থাকবে, তাদের অ্যাক্টিভ সদস্য থাকবে, ঠিক আছে? সদস্য থাকবে, সেই সদস্যের আসলে গঠনতন্ত্রটা কেমন হবে সেটা কিন্তু এক এক দেশে এক এক রকম। বাংলাদেশে যেমন আসলে ইলেকশন কমিশনের কিছু নির্দেশনা আছে, তারপরে আরপিও, আরপিও নিয়ে অলরেডি কথা বললাম। আরপিও তে আরো অনেক ক্লিয়ার কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, যেগুলো অনুযায়ী আলটিমেটলি আপনাকে রাজনৈতিক দল ফর্মুলেট করতে হয়। তো রাজনৈতিক দলের কার্যাবলীর মধ্যে অন্যতম কার্যাবলী বেশ কিছু এখানে দেওয়া আছে, আমরা যদি শুরুতেই দেখি। প্রথমে আছে রাজনৈতিক ব্যবস্থার স্থায়িত্ব সংরক্ষণ। এই যে আমাদের পলিটিক্যাল যে একটা স্ট্রাকচার আছে, হুম, বিগত বছরগুলোতে একরকম ছিল। যদি পলিটিক্যাল পার্টিগুলো অ্যাক্টিভ রোল প্লে করে থাকতো বা অ্যাক্টিভ রোল প্লে করে, তাহলে সিনারিওটা একরকম দাঁড়ায়। আর যখন অ্যাক্টিভলি তাদের রোলটা প্লে করতে পারে না, তখন অভূতপূর্ব সিনারিও এসে দাঁড়ায়, ঠিক আছে? তো রাজনৈতিক দলের কার্যাবলীর মধ্যে অন্যতম অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করে জয়ী হওয়ার মাধ্যমে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার, কেমন নির্বাচন, ফ্রি অ্যান্ড ফেয়ার একটা ইলেকশন হওয়ার মাধ্যমে তারা রাষ্ট্র ক্ষমতা লাভ করতে পারে এবং সরকার গঠন করতে পারে। সরকার গঠন করার মাধ্যমে রাষ্ট্রের বা সরকারের যে অঙ্গগুলো আছে, সেই অঙ্গগুলোর যথাযথ পরিচালনা, মনিটরিং সবকিছুতে তারা অ্যাক্টিভলি অংশগ্রহণ করতে পারে। রাজনৈতিক সংযোগ সাধন, রাজনৈতিক নিয়োগ, রাজনৈতিক অংশগ্রহণ, তারপর সমস্যা নির্বাচন। দেখুন, এক একটা পলিটিক্যাল পার্টি এক এক সময়ে এসে একটা দেশ পরিচালনা করার জন্য রাষ্ট্রের যে সমস্যাগুলো আছে এগুলোকে ডিফারেন্টলি কিন্তু এক এক সময় তারা আইডেন্টিফাই করে। কিছু পলিটিক্যাল পার্টি মনে করে যে রাষ্ট্রের এই নীতিটা আমরা পরিবর্তন করব, আবার অন্য পলিটিক্যাল পার্টি এসে মনে করে যে আমরা ডিফারেন্ট একটা পলিসি আসলে গ্রহণ করব। আবির চ্যাট বক্সে কমেন্ট করেছেন, an organized group which is formed with some shared interest and ideology and goals, of which forming a government is a top goal. Yes, আমার আলটিমেট গোলটা কি, আমি যত আইডিওলজির কথাই বলি না কেন, যত আদর্শের কথাই বলি, আমার সর্বশেষ উদ্দেশ্যটা হচ্ছে আমি রাষ্ট্র ক্ষমতায় যেতে চাই। তো রাষ্ট্র ক্ষমতায় আপনি তো আসলে রোগ নেশনে যেরকম হয় যে আসলে বিদ্রোহ করে আহ রাষ্ট্রের ক্ষমতা যে কেউ নিয়ে নিতে পারে, কিন্তু একটা সভ্য দেশে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করার জন্য বা ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার জন্য আপনার প্রপারলি স্ট্রাকচার্ড পলিটিক্যাল পার্টি থাকে। সেই পার্টি একটা ফেয়ার ইলেকশনের মধ্যে দিয়ে নির্বাচিত হওয়ার মাধ্যমে, জনসমর্থন পাওয়ার পর নির্বাচিত হওয়ার মাধ্যমে তাদের আসলে আইডিওলজির বাস্তবায়ন করে। সেটা হচ্ছে আলটিমেট গোল। তো যারা জনগণের বিভিন্ন সমস্যা, মাশরাফি বলছেন, যারা জনগণের বিভিন্ন সমস্যা তুলে ধরে জনমত গঠন করে এবং সমস্যার সমাধানে তাদের বিভিন্ন স্ট্রাকচার কর্মসূচি তুলে ধরে। একদম এক্স্যাক্টলি ঠিক কথাটাই বলেছেন। এই কাজগুলোই কিন্তু আইডিয়ালি পলিটিক্যাল পার্টির করার কথা। প্রবলেম আইডেন্টিফিকেশন, হুম, বা ইস্যুটাকে আইডেন্টিফাই করা একটা বড় দায়িত্ব। অনেক সময় ইস্তেহারে গিয়ে বলে না, এখন ধরেন আপনি যে সিভিল সার্ভিসের জন্য অ্যাটেম্প করছেন, আহ, আপনার সার্ভিসে জয়েন করার পর হয়তো আপনার কাছে মনে হবে যে এখানে তো আসলে স্যালারিটা খুব কম। এই স্যালারি দিয়ে বর্তমান সময়ে চলাটা একটু কষ্টকর, একটু না ভালোই কষ্টকর। তো তখন পলিটিক্যাল পার্টি যদি তাদের ম্যান্ডেট দেয় যে আমরা আগামী ইলেকশনে নির্বাচিত হলে আমরা কি করব, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বাড়াবো। তো এই যে একটা সমস্যা তারা অ্যাড্রেস করলো, এই সমস্যার জন্য রাষ্ট্রের নাগরিক যারা, তারা তখন সেটাকে যদি সমর্থন দেয়, সেই সমর্থন নিয়ে তারা আসলে ইলেক্টেড হয়, ঠিক আছে? তো সেই সমস্যাকে সমাধান করার জন্য তারা বিভিন্ন ফর্মুলা ডিভাইস করে, ফর্মুলা ডিভাইস করে, তাই না? তো সেই ফর্মুলা যদি জনগণের পছন্দ হয়, তখন সেই ফর্মুলাকে মানুষ সাপোর্ট করে, এটাই তো কাজ। পলিটিক্যাল পার্টি অবশ্যই বিভিন্ন ইস্যুতে জনমত গঠন করে। সেই জনমত গঠন করলেই হবে না, জনমত গঠন করার জন্য তাদের প্রতিনিধি থাকে, যারা আসলে মানে পলিটিক্যাল পার্টিগুলো প্রার্থীকে মনোনয়ন দেয় যে এই আমাদের আইডিওলজি, এই আমাদের ফিলোসফি, এগুলো এক্সিকিউট করবে আপনাদের হয়ে অমুক প্রার্থী আপনার অঞ্চলে, ঠিক আছে? তখন তারা আসলে প্রার্থীর মনোনয়ন দেয়। তো কোনো কিছুই তো আসলে আইডিয়ালি হয় না নর্মালি, তাই না?
আমরা ডিরেক্টলি কোনো কিছু বলবো না, তো আদর্শিক ভাবে অনেক কিছু আসলে প্রপারলি হয় না। প্রার্থী মনোনয়ন থেকে শুরু করে জনমত গঠনও আসলে প্রপারলি আমরা করতে পারি না। ফাইনালি যখন সমস্যা নির্বাচিত হয়, আলটিমেটলি ইলেক্টেড হয়, মানুষ ইলেক্টেড, ইলেক্টেড হওয়ার পর তাদের যে প্রতিশ্রুতি ছিল, ইস্তেহারে তারা যেসব কথা নর্মালি বলে, সেই প্রতিশ্রুতি রক্ষা কিন্তু সেই রাজনৈতিক দলের কার্যাবলীর মধ্যে পড়ে। কিন্তু বেশিরভাগ সময় আমরা দেখি কি, প্রতিশ্রুতি রক্ষা আলটিমেটলি কিন্তু হয় না, তাই না? প্রতিশ্রুতি রক্ষা কিন্তু হয় না। সরকার এবং জনগণের মধ্যে সংযোগ সাধন। এখন একটা পলিটিক্যাল পার্টি ক্ষমতায় আসলো, আমার পোস্টিং জিজ্ঞেস করেছেন, আমার পোস্টিং ঢাকায়। ঢাকায় আপনারা যারা পিএসসির আশেপাশে, আমার পিএসসির আশেপাশে, যাই হোক আমরা সেদিকে না যাই। আহ, সরকার এবং জনগণের মধ্যে সংযোগ সাধন, সরকার যে গঠন করলেন, আপনি একটা পলিটিক্যাল পার্টি গভর্নমেন্ট ফর্ম করলো, তো এখানে গভর্নমেন্ট ফর্ম করার পরেই তাকে কিন্তু জনগণের মধ্যে বিচ্যুত হওয়া যাবে না। বিভিন্ন সময় সরকার তার টার্মের মধ্যে যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করবে, সিদ্ধান্ত বা সিদ্ধান্ত সমূহ গ্রহণ করবেন, তো সেই সিদ্ধান্ত জনগণের পছন্দ নাও হতে পারে। আমি ইলেক্ট করেছি সেটা ঠিক আছে, কিন্তু টার্মের মধ্যে যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়, সেটাকেও কিন্তু জনগণ আসলে খণ্ডন করতে পারে, অপছন্দ করলে তাদের মতামত কাদের মাধ্যমে জানাবে। এই যে প্রার্থী মনোনীত করা হয়েছিল, যারা নির্বাচিত হয়েছেন, তাদের মধ্যে একটা ব্রিজ হিসেবে কাজ করবে আসলে সেই পলিটিক্যাল পার্টির নমিনেটেড যে প্রার্থী তিনি। মত ঐক্যের ভিত্তি, পলিটিক্যাল পার্টি হচ্ছে মত ঐক্যের একটা ভিত্তি। রাজনৈতিক দলে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করা হয়, বিভিন্ন বিষয় নিয়ে আসলে দ্বন্দ্বও হয়। আলটিমেটলি সেই দ্বন্দ্ব থেকে একটা আহ কি বলবো, স্ট্রাকচার্ড বা কনস্ট্রাকটিভ একটা ডিসিশনে তো আমরা পৌঁছাই, পলিটিক্যাল পার্টিগুলো পৌঁছায়, তাই না? গঠনমূলক একটা সিদ্ধান্তে তারা গিয়ে আলটিমেটলি পৌঁছায়, যেই পৌঁছানোর মধ্যে দিয়ে রাষ্ট্রে আসলে আমাদের যে জাতীয় স্বার্থ, রাষ্ট্র হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, যেখানে আসলে সকল সার্বভৌম ক্ষমতার মালিক কারা? জনগণ। রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক কারা, কে বলেন তো? কত নম্বর আর্টিকেল বলা আছে? সকল ক্ষমতার মালিক জনগণ কত নম্বর আর্টিকেলে আছে জানেন তো? কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে বলেন তো দেখি? 7 নম্বর আর্টিকেলে। ইয়াস, চ্যাট বক্সে অনেকেই বলছেন 7-এর 1-এ। আচ্ছা, 7-এর 1-এর পুরো টেক্সট আপনাদের জানা আছে? এটা কিন্তু মুখস্থ রাখতে হবে। প্রজাতন্ত্রের, আমি একটু লিখছি এখানে, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। জনগণ এবং এই যে আমরা এমপিজ ইলেক্ট করি, জনগণের পক্ষে সেই ক্ষমতার আচ্ছা, প্রজাতন্ত্রের যে যত ক্ষমতা আছে এই রাষ্ট্রের, যত ক্ষমতা আছে, সকল ক্ষমতার আসলে মালিক আলটিমেটলি জনগণ। এবং জনগণের পক্ষে কিন্তু সেই ক্ষমতার প্রয়োগ করবে কে? প্রয়োগ কেবলমাত্র হবে সংবিধানের অধীনে, এবং সেটা কার্যকর হবে সংবিধানের কর্তৃত্বে। খুব চমৎকার ভাবে কিন্তু আসলে এই টেক্সটটা বলা হয়েছে। আমরা যদি প্রিভিয়াস পেজটাতে ফিরে যাই, যেখানে লেখা ছিল জাতীয় স্বার্থের সংরক্ষণ হবে, তো জাতীয় স্বার্থ অবশ্যই এই দেশের মানুষের স্বার্থ এখানে ডিরেক্টলি ইনভলভ। তো রাষ্ট্রের যত স্বার্থ আছে, মানে মানুষের স্বার্থ সেখানে ডিরেক্টলি ইনভলভ, এবং জনগণের যেই অভিপ্রায় এবং জনগণের যে চাওয়া, সেই চাওয়ার একটা আলটিমেট এক্সপ্রেশন হিসেবে আসলে সংবিধানটা হবে আমাদের প্রধান আইন। তো এই ইস্যু সবগুলা টপিক কিন্তু ইন্টারলিঙ্কড। পলিটিক্যাল পার্টি যে কাজগুলা করবে, তারপরে পলিটিক্যাল পার্টির যে ধরনের রোলস রেসপন্সিবিলিটিস থাকবে, এগুলা কিন্তু আসলে আলটিমেটলি সংবিধানের সঙ্গে অ্যালাইন করে নিতে হবে। তখনই সেই পলিটিক্যাল পার্টি বা রাজনৈতিক ফর্মুলা আসলে কাজ করতে পারবে, যদি না সেই সংবিধান রহিত করা হয়। ঠিক আছে, অনেক বড় কথা বলে ফেললাম, তারপরে দেখি
গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী দলের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এগুলো আপনারা সবাই জানেন। অবশ্যই গঠনমূলক সমালোচনা করা, মানে সমালোচনা করতে হবে তাই সমালোচনা করব, ব্যাপারটা এমন না। যেমন ধরেন, আহ, এখন যদি আপনাকে নাগরিক হিসেবে আমি প্রশ্ন করি, মানে আমরা তো সবাই নাগরিক, তো আপনারাও তো নাগরিক, আপনারা হচ্ছেন সচেতন নাগরিক, আপনারা সংবিধান পড়েন, সংবিধান জানেন। তো রাষ্ট্রের এই মুহূর্তে আমাদের সমালোচনা করলে কি নিয়ে সমালোচনা করবেন? আমরা রিলেট করব। যদি ধরেন আপনি বিরোধী দলে আছেন, আপনি আসলে কি কি বিষয় নিয়ে সমালোচনা করবেন? আপনার চোখ কান খোলা রাখছেন কিনা, এই জন্যই প্রশ্নটা করা। তোমরা বলেছেন ভ্যাট, ইয়েস, আচ্ছা চমৎকার। ভ্যাট, ভ্যাট, ইনফ্লেশন, ওকে। মুদ্রাস্ফীতি বলছেন, পুলিশের নিউ ড্রেস, ওকে। এডুকেশন সিস্টেম, ল অ্যান্ড অর্ডার, ওকে। অনেক ইস্যুজ আছে। তো এই যে আমাদের জনগণের ভয়েস, নাগরিক হিসেবে আমরা, আপনারা সবার ভয়েস, আপনারা তো গঠনমূলক সমালোচনা করবেন। যদি আপনি একটা গণতান্ত্রিক রাষ্ট্রে তো আমরা আছি, এখানে যদি পলিটিক্যাল পার্টির মধ্যে আপনি থাকতেন তাহলে আপনার কাজ হতো এই যে সমস্যাটা, যে সমস্যাগুলো হচ্ছে, এটার গঠনমূলক সমালোচনা বলতে কি বোঝায়? আপনাকেও কিন্তু একটা সমাধান দিতে হবে। আপনি বিরোধী দলে হলেও আপনাকেও বিকল্প নিয়ে কথা বলতে হবে, বিকল্পটা নিয়ে আসলে আপনাকেও জানাতে হবে বা কথা বলতে হবে যে এইটা যদি সলিউশন না হয়, তাহলে আমাদের সামনে তো এভিডেন্টলি কিছু সমস্যা আছে। সেই সমস্যাগুলোর সমাধানটা আসলে কি, উপায় বলতে হবে। ইয়েস, অধিকারী বলেছেন, উপায় বলতে হবে। ব্যাংকিং সিস্টেম নিয়েও অনেক, মার্কেট কন্ট্রোল নিয়ে অনেকে অনেক কথা বলছেন, ওকে। তো পলিটিক্যাল পার্টিতে যদি আপনি থাকেন, বিরোধী দলে থাকেন, আপনাকে আসলে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করতে হবে, গঠনমূলক সমালোচনা সমালোচনায় আপনাকে অংশগ্রহণ করতে হবে। অধিকারের বাস্তবায়ন, অনেক সিদ্ধান্ত কিন্তু আসতেছে এখন, যেহেতু আমাদের একটা অভূতপূর্ব সিচুয়েশন। তো এখানে আসলে আমরা অন্তর্বর্তীকালীন সরকার দেখছি, তারপরেও যেসব ইস্যু নিয়ে মানুষ ভয়েস রেজ করছে বা পলিটিক্যাল পার্টিগুলো মানুষের হয়ে যেসব ইস্যু নিয়ে কথা বলছে, সেই ইস্যুগুলোর বাস্তবায়ন হচ্ছে না অনেক অনেক ক্ষেত্রেই, বলেন তো। যদিও এখন হচ্ছে পলিটিক্যাল পার্টির ক্ষমতায় না, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে, তারপরও কিন্তু আইডিয়ালি বিরোধী দল ক্ষমতায় থাকলে, মানে দল, সরকারি দল ক্ষমতায় থাকলে যেরকম সিনারিও হয়, তেমন কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি। অধিকারের বাস্তবায়ন করছেন কারা? বিভিন্ন পলিটিক্যাল পার্টি, যারা আসলে অন্তর্বর্তীকালীন সরকারেরও বিরোধী দলের মতো কাজ করছেন, ওকে। গণতন্ত্র রক্ষা, এই যে আমরা বারবার ইলেকশন নিয়ে কথা বলতে শুনছি, কেন? এই যে আমরা ডেমোক্রেসির কথা শুনছি, কেন শুনছি বলেন তো? আমরা, দেখুন, আমরা একটা একাডেমিক ডিসকোর্স নিয়ে আলোচনা করছি আজকে, যেহেতু সিভিল সার্ভিসের প্রিপারেশনের, প্রিলি প্রিপারেশন নিয়ে কথা হচ্ছে। তারপরও আমরা এমন একটা পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলছি যাতে আমাদের থটগুলো ক্লিয়ার হয়। তো নির্বাচনের উদ্দেশ্য কি বলেন তো? জনগণের ভয়েস বা জনগণের ম্যান্ডেটটা নিয়ে এসে তারপর রাষ্ট্র পরিচালনা করা। তো এখন একটা প্রপার সিস্টেম দাঁড় করানোর জন্য অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার কার্যক্রম নিয়ে কাজ করছে। কারণ যদি ওই সিস্টেমটা প্রপারলি আসলে সংস্কার না করা যায়, ফল্টি কোনো সিস্টেমে আপনি যত কিছুই নিয়ে আসেন, আপনি কিন্তু ভালো কিছু পাবেন না, আলটিমেট রেজাল্ট হিসেবে ভালো কিছু পাবেন না। তো উদ্দেশ্যটা অবশ্যই সৎ, কিন্তু প্রক্রিয়াটা আসলে কতটুকু বাস্তবায়ন করা পসিবল সেটা নিয়ে মানুষ সন্দিহান। মানুষ সন্দিহান। তারপর হচ্ছে যারা বিশ্লেষক আছেন, গবেষক আছেন, যারা সংস্কার কমিশনের সদস্য আছেন, তাদেরও বিভিন্ন আর্টিকেল নিবন্ধনে আমরা দেখি তারাও কিন্তু এইসব নিয়ে সন্দিহান, তাই না? তো গণতন্ত্র রক্ষা কথাটা নিয়ে যখন আমরা বলছি, সেখানে কিন্তু ইলেকশন সামনে চলে আসে। কারণ নির্বাচন সংঘটিত হলে বা নির্বাচন যখন আপনি একটা রাষ্ট্রে করবেন, তার মাধ্যমে কিন্তু সেই পলিটিক্যাল পার্টিগুলো জেগে উঠবে, জনগণের ভয়েস বা ম্যান্ডেট নেওয়ার জন্য তারা চেষ্টা করবে। তারা মিছিল করবে, মানুষের সঙ্গে কথা বলবে, মানুষের মত গ্রহণ করবে। আইডিয়ালি কিন্তু সেটা হওয়া উচিত। কিন্তু এটাই কিন্তু যে হচ্ছে আমাদের, কি বলবো, বেস্ট প্র্যাকটিস, এগুলো কিন্তু নর্মালি সবসময় হয় না, তাই না?
তো গণতন্ত্র রক্ষার জন্য আলটিমেটলি পলিটিক্যাল পার্টিগুলো বারবার ইলেকশন নিয়ে কথা বলছে। তো বিরোধী দল যখনই যতদিনই সরকারি দল ক্ষমতায় থাকে, বিরোধী দল ভয়েস রেজ করা মানে আসলে গণতন্ত্রটা রক্ষা পাওয়া, তাই না? মত প্রকাশের যে স্বাধীনতা, সেটা রক্ষা পাওয়া। বিকল্প নীতি উত্থাপন, সরকার যে পলিসি ফর্মুলেট করে সেই পলিসির এগেনস্টে তারা আসলে অল্টারনেটিভ বিভিন্ন পলিসি রেজ করতে পারে। সরকার ক্ষমতায় থাকলে তাদের দৃষ্টিতে যেটা সমস্যা, এর বাইরে গিয়ে বিরোধী দল কিন্তু সমস্যাও চিহ্নিত করে যে না, আসল সমস্যাটা বা গোড়ার সমস্যাটা এখানে না, অন্য জায়গায়। তো এগুলো হচ্ছে, ইট মাইট সাউন্ড রিপিটিং। জনমত গঠন অলরেডি আলোচনা করেছি, প্রার্থী মনোনয়ন আলোচনা হয়েছে, পারস্পরিক সম্পর্ক, রাজনৈতিক সংযোগ, অবশ্যই ডেফিনেটলি বিরোধী দল আসলে সরকার এবং জনগণের মধ্যে একটা ব্রিজ হিসেবে কাজ করে। রাজনৈতিক সামাজিকীকরণ, জবাবদিহিতা নিশ্চিত করা, ঠিক আছে, অ্যাকাউন্টেবিলিটি। অ্যাকাউন্টেবিলিটি, এটা এনশিওর করতে আসলে বিরোধী দল ভূমিকাটা পালন করে। কিভাবে করে? যখনই কোনো নীতি উত্থাপন করা হয় তখনই তারা আসলে সামনে দাঁড়িয়ে যায় যে এটার এই সমস্যা, এটা এখানে বাস্তবায়ন করা যাবে না, বা বাস্তবায়ন করা হলে যারা আসলে অ্যাগ্রিভড হবে, অ্যাগ্রিভড, তাদের পক্ষ হয়ে বিরোধী দল কিন্তু কাজ করে থাকে বা কথা বলে থাকে, তাই না? এই যে এখন ভ্যাট, ভ্যাট নিয়ে কিন্তু অনেক আলোচনা হচ্ছে। ভ্যাটের ফলে এই যে পরোক্ষ কর, পরোক্ষ কর আস্তে আস্তে, আমরা যেহেতু আমরা একটা ট্র্যাকে আছি, বা ইনশাল্লাহ যদি বাংলাদেশ শীঘ্রই আহ, উন্নয়নের একটা অন্য স্টেপে যায়, তখন কিন্তু আমাদের পরোক্ষ করের চেয়ে ডিরেক্ট ট্যাক্স যেটা, হুম, প্রত্যক্ষ কর, সেই ট্যাক্সের দিকে আমাদের আগাইতে হবে। ঠিক আছে? এতে করে কি নিশ্চিত হবে? ন্যায় বিচার নিশ্চিত হবে। ন্যায় বিচার, যার আয় যত বেশি সে রাষ্ট্রের জন্য কন্ট্রিবিউট কন্ট্রিবিউট করবে তত বেশি। ঠিক আছে? ন্যায় বিচার এনশিওর করার একটা প্রসেস। কিন্তু ভ্যাট, ভ্যালু এডেড ট্যাক্স, ভিএটি যেটা, এটার মাধ্যমে কিন্তু রাষ্ট্রে কি ন্যায় বিচার করা পসিবল? ভ্যাট কিন্তু সবাই দেয়, আপনি আমি, ধনী গরিব সবাই সেম হারে দেয়। সমস্যাটা কোথায় বলেন তো? সমান হারে, সমান পার্সেন্টেজে আমরা সবাই দিই। সাবান আপনিও ইউজ করেন, আমিও ইউজ করি, টুথপেস্ট আপনি ইউজ করেন, আমিও ইউজ করি, তাই না? এটা সবার উপরে ইম্পোজ করা। আচ্ছা, ভ্যাট নিয়ে কর ক্যাডাররা কাজ করেন না, ভ্যাট নিয়ে কাস্টমস এন্ড এক্সাইজ ক্যাডার কাজ করে থাকে। ভ্যাট নিয়ে একসময় ট্যাক্স কাজ করতো। ট্যাক্স ক্যাডার বর্তমানে যেটা আছে, ভিএটি কিন্তু একসময় ট্যাক্সের অধীনে ছিল, এটা আপনারা জানেন। ভিএটি কিন্তু ট্যাক্স ছেড়ে দিয়েছিল। ভিএটি একসময় ট্যাক্সের অধীনে ছিল, কিন্তু ভিএটি ছেড়ে দেওয়ার পর আসলে আমাদের যে রেভিনিউ ইনকাম, সরকারের যে রাজস্ব আয়, রাজস্ব আয়ের একটা বড় অংশ আসে ভিএটি থেকে, তাই না? এটা কিন্তু ইম্পোজ করা। সিনথি চমৎকার ভাবে বলেছেন, ইম্পোজ টু অল। ওকে, আচ্ছা, একজন মতামত দিয়েছেন, ভাইয়া অপোজিশন পার্টি কি চাইলে এইরকম কাজ করতে পারে যে একটা প্রবলেমের কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম না করে ফিল্ডে হেল্প করে এক্সাম্পল সেট করা? আপনি করতে পারেন, আপনি করতে পারেন, ডেফিনেটলি চাইলে করতে পারে। তবে এখানে যদি আপনার জুরিসডিকশনে না থাকে, দেখুন সরকারের প্রত্যেকটা জিনিস আহ, কিন্তু হচ্ছে পলিসি ফর্মুলেশন বা পলিসি অনুযায়ী হয়, নীতি বিধিমালা এগুলো অনুযায়ী হয়। এমন কিছু পলিটিক্যাল পার্টি বিরোধী দল করতে পারবে না যেটা আসলে জুরিসডিকশন তাদের নাই, এখতিয়ার নাই তাদের। ঠিক আছে? এখতিয়ার ছাড়া কোনো কাজ করতে পারবে না। তবে অবশ্যই যেখানে আসলে ধরেন আপনি অপোজিশন পার্টিতে আছেন, আপনি ফান্ড রেজ করতে পারেন। ফান্ড রেজ করে দেখা যায় যেখানে একটা ব্রিজ প্রয়োজন, সেখানে গভর্নমেন্ট ব্রিজ করতে অনেক দেরি করে ফেলতেছে। আপনি পলিটিক্যাল পার্টির সদস্য বা পলিটিক্যাল পার্টির নেতা, আপনি কম ফান্ড রেজ করে আপনি বাঁশের সেতু তৈরি করে দিলেন। ঠিক আছে? এগুলো পলিটিক্যাল ইন্টেনশনস বা ইন্টারেস্ট অনুযায়ী মানুষ কাজ করে থাকে, পলিটিক্যাল পার্টিগুলো কাজ করে থাকে। তো ওইসব টেকনিক্যাল জায়গায় আমরা না যাই। ফাইনালি যে কথাটা বললাম, বিরোধী দল আসলে জবাবদিহিতা নিশ্চিত করা একটা বড় কাজ করে থাকে। আচ্ছা বলেন তো, পরোক্ষ করের অন্তর্ভুক্ত কোন কোন জিনিস? ইনডিরেক্ট ট্যাক্সের মধ্যে ইনক্লুডেড কি কি জিনিস আছে? প্রিলির প্রশ্ন। একজন বলেছেন মূসক বা ভ্যাট। ভ্যাট মূসক সেম জিনিস, মূল্য সংযোজন কর, যেটাকে ইংরেজিতে বলে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। বিভিন্ন ধরনের শুল্ক আছে, হ্যাঁ, আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক, আবগারি আছে, এক্সাইজ, এগুলো কিন্তু প্রিলিতে আসবে। বলবে যে কোনটি আসলে
প্রত্যক্ষ করের অংশ নয়, তখন আপনাকে আয় কর ছাড়া বাকি মোটামুটি যা যা আছে সবই কিন্তু আসলে পরোক্ষ কর। ঠিক আছে, ইনকাম ট্যাক্স এটা ডিরেক্ট ট্যাক্স, ডিরেক্ট ট্যাক্স। তো তারপর আমরা দেখব রাজনৈতিক দলসমূহ, বাংলাদেশে অনেকগুলো পলিটিক্যাল পার্টি আছে। আপনাদের জন্য আমার রিকমেন্ডেশন যেটা থাকবে, রাজনৈতিক নিবন্ধিত যে রাজনৈতিক দলগুলো আছে, নিবন্ধিত রাজনৈতিক দল কয়টা বলেন তো বর্তমানে? কতটি? এবং আপনি যদি এটা জানতে চান, একজন বলছেন 48, একজন বলছেন 47, আরেকজন বলছেন 47, 50, অনেকে অনেক কথা বলছেন। তো এটা কিন্তু রিসেন্টলি অনেক আপডেট আসছে। তো আপনাদের HW থাকলো, এটা হোমওয়ার্ক থাকলো, এবং সেটা কিভাবে সলভ করবেন সেই প্রসেসটা নিয়ে কথা বলছি এখন। সবসময় ইলেকশন কমিশনের যে ওয়েবসাইটটা আছে, বাংলাদেশ নির্বাচন কমিশন বা ইসির যে সাইটটা আছে, ইলেকশন কমিশনের ওয়েবসাইটে নিবন্ধিত রাজনৈতিক দলের জন্য আলাদা কি আছে, লিঙ্ক ক্রিয়েট করা আছে। ইলেকশন কমিশনের ওয়েবসাইটে আপনারা এখনই ঢুকেন তো একটু দেখি। আমরা ধরেন আমরা একটা কাজ করতে পারি, আমরা এখনই যেতে পারি। আমরা শেয়ারটা স্টপ করে হোয়াট উই ক্যান ডু, আমরা নিজেরা এখন এখানে সার্চ করে দেখাতে পারি। দেখুন, পড়াশোনাটা এফেক্টিভলি বা এফিসিয়েন্টলি করতে হবে। ঠিক আছে, ইলেকশন কমিশন বিডিতে আমরা যাব। এখানে আপনারা কি স্লাইডটা দেখতে পাচ্ছেন? এখানে এখানে যে ক্রোমের যে পেজটা দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন? চ্যাট বক্স একটু বলেন তো। ওকে, দেখতে পাচ্ছেন। এখানে দেখেন রাজনৈতিক দলসমূহ, রাজনৈতিক দলসমূহ অপশনটা দেখতে পাচ্ছেন? এখানে কিন্তু নিবন্ধিত দলসমূহ আছে, তারপরে নির্বাচনী আইন আছে, দেখেন নির্বাচনী আইন আছে, নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা আছে, বিবিধ আছে। তো আমরা দেখব নির্বাচিত রাজনৈতিক দল, তো নিবন্ধিত রাজনৈতিক দল, এই সাইটে যখন আমরা যাব সেখানে দেখেন কতগুলো আছে। এখানে কিন্তু দেখেন 26 কিন্তু ফাঁকা, 29 ফাঁকা, মাঝখানে 39 আবার ব্ল্যাঙ্ক। তো এখানে আপনাকে যেটা করতে হবে, আপনি অবশ্যই এই সাইটটাতে যাবেন, গিয়ে যতগুলো নিবন্ধিত আছে ব্ল্যাঙ্ক গুলো ছাড়া আপনি কাউন্ট করবেন। এটা আপনার অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? তো যখন আমরা আসলে দেখুন, নির্বাচিত আইন নিয়ে যখন আমরা দেখব, জাতীয় সংসদ নির্বাচন আইন দেখতে পাচ্ছেন? এখানে ক্লিক করবেন। ক্লিক করে প্রথম যে আইনটা, দ্য রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অর্ডার 1972, আইন বিচার ও সংসদ মন্ত্রণালয়ের মন্ত্রণালয় লেজিসলেটিভ এবং সংসদ বিষয়ক বিভাগের ওয়েবসাইট, এখানে পিডিএফ পাবেন একটা। তো নর্মালি আমি যখন আমার নিজের প্রস্তুতি নিতাম তখন আমি যেই কাজটা করতাম আসলে, প্রত্যেকটা অর্ডার বা আইন, অধ্যাদেশ যেগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেগুলো আসলে পিডিএফটা নিজে গভর্নমেন্টের সাইট থেকে ডাউনলোড করতাম। তো ডাউনলোড করলে আপনি অ্যাকচুয়ালি যেটা পাবেন, ইন্ট্রোডাক্টরি কিছু কথাবার্তা পাবেন, তারপরে ইম্পর্টেন্ট কিছু ক্লজ বা ইয়া আছে, সেগুলো আপনি একটু হাইলাইট করে রাখলেন। ঠিক আছে, পড়াশোনাটা অনেকে অনেকভাবে করে, তবে এত থরো পড়াশোনা এখন যেহেতু প্রিলিতে আছেন, আহ, আমি বলবো জাস্ট একটু চোখ বুলাবেন, খুব বেশি যেগুলো পড়তে হবে ব্যাপারটা এমন না। তবে এই জিনিসটা যে ওয়েবসাইটটাতে আছে বা ওয়েবসাইট থেকে আপনি বিভিন্নভাবে হেল্প পেতে পারেন, এটা জানানোর জন্য আসলে আজকে এইখানে ক্রোমটা ওপেন করা। ঠিক আছে, আর একটা এক্সাম্পল দেই। পররাষ্ট্র মন্ত্রণালয়, যদি আমরা মফাতে যাই, মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, সেখানে কিছু কন্টেন্ট পাবেন। ফরেন ফরেন ক্যাডার কার কার পছন্দ আছে বলেন তো? অনেকেরই পছন্দ দেখতে পাচ্ছি। তো আমরা ওয়েবসাইটে গিয়ে বাংলাদেশে কিন্তু মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এর অধীনে একটা ইউনিট আছে, মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিট। ঠিক আছে, মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিট।
আমি জাস্ট একটা জিনিস আপনাকে দেখাতে যাচ্ছি, সেটা হচ্ছে সমুদ্র বিষয়ক ইউনিট, এটাতে ঢুকবেন, ঢুকে হচ্ছে কিছু কন্টেন্ট পাওয়া যাওয়ার কথা এখানে। একটা সেকেন্ড। আইডিয়াটা হচ্ছে যে কোনো গভর্নমেন্টের সাইট, প্রত্যেকটা মন্ত্রণালয়ের সাইট আপনারা এখন থেকে ভিজিট করতে পারেন। ভিজিট করে দেখবেন যে আসলে কোন উইং কি নিয়ে কাজ করে। এটা এখন থেকে জানা থাকলে ধরেন আপনি পরিবেশ আইন সম্পর্কে জানবেন, সেটার জন্য অরিজিনালি আপনাকে কোথায় যেতে হবে? আপনাকে শুরুতে যেতে হবে আসলে পরিবেশ মন্ত্রণালয়ে, বন পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়। ঠিক আছে, সিনথি বলেছেন ওনার ফার্স্ট চয়েস, আরো অনেকেরই ফার্স্ট চয়েস আছে। তো প্রত্যেকটা আইন বিধিবিধান নিয়ে যখন আপনি সালটা জানবেন, প্রিলিতে তো আপনাকে সালটা নিয়ে প্রশ্ন করা হবে। ঠিক আছে, কোন সালের আইন বিধিবিধান? যেমন ধরেন ভেরি রিসেন্ট একটা প্রশ্ন এসেছিল আহ অর্থ পাচার সম্পর্কিত কোনো একটা আইন সম্পর্কিত ইস্যু নিয়ে। তো আপনি অবশ্যই অরিজিনাল যে ডকুমেন্টটা, সেটাতে আপনি গেট ব্যাক করবেন। ঠিক আছে, আপনি সেখান থেকে পড়াশোনাটা করবেন। কোনোভাবেই আসলে অন্য কোনো ডকুমেন্ট সেখানে আপনি ক্রস চেক করে দেখবেন যে মিল আছে কিনা, যে ক্লজটার কথা বলা হচ্ছে আসলেই ওই পার্টিকুলার ক্লজটাতে এই টপিকটা নিয়ে আলোচনা করা হয়েছে কিনা আপনি মিলিয়ে দেখবেন। এটা হচ্ছে আপনার অ্যাসাইনমেন্ট বা কাজ। তো আমরা কথা বলছিলাম রাজনৈতিক দলসমূহ নিয়ে। তো রাজনৈতিক দলের যে নিবন্ধন প্রথাটা, হ্যাঁ, রেজিস্ট্রেশন করার যে প্রথাটা, এটা কবে চালু হয়েছে জানেন? রাজনৈতিক দলের নিবন্ধন প্রথা, এটা কিন্তু আসলে চালু হয়েছিল নবম জাতীয় সংসদ নির্বাচনে। কবে সেটা? 2008 সালে। 2008-এ। আর এখন রাজনৈতিক দল নিবন্ধিত কয়টা, এটা আপনাদের অ্যাসাইনমেন্ট হোমওয়ার্ক থাকলো। আহ, বুঝে শুনে আপনারা হচ্ছে করবেন। মাঝখানে অনেকগুলো রাজনৈতিক দলের আসলে নিবন্ধন বাতিল হয়েছিল। প্রগতিশীল গণতান্ত্রিক দল, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, জামায়াতে ইসলাম, ফ্রিডম পার্টি। ঠিক আছে, এগুলো কিন্তু আবার অনেকে নিবন্ধন ফিরে পেয়েছে, তাই না? অ্যান্টি মানি লন্ডারিং অ্যাক্ট 2012। ইয়েস, চ্যাট বক্সে অনেকে বলছেন। সাকলাইন বলেছেন 48টা আছে, 5টা নেম নাই। ইয়েস, তাহলে উত্তর হবে 48টা। ঠিক আছে, 48। এটা কিন্তু রেফারেন্স হচ্ছে ইসি। কবের? আমরা কবে সাইটটা ভিজিট করলাম বলেন তো? আজকে 22 তারিখ, 22 জানুয়ারি 25, এই অনুযায়ী। কোনোভাবেই কিন্তু আসলে এই ক্লাসের রেফারেন্স দিয়ে বলা যাবে না যে স্যার তো বলেছিল 48টা। আমি কিন্তু স্লাইডে লিখে দিয়েছি 22 জানুয়ারি 25-এর রেফারেন্স অনুযায়ী এটা সাইট ভিজিট করেছি আমরা কবে। আচ্ছা, রেফারেন্সিং এর প্রসেস সম্পর্কে জানেন তো আপনারা? আপনারা তো অনেকে একাডেমিক আর্টিকেল লিখেছেন, অনেকে রিসার্চ মিসার্চ করেন। যখন কোনো সাইট লগ ইন আপনারা করেন বা সাইট ভিজিট করেন, লাস্ট ভিজিটের ডেটটা পর্যন্ত দিয়ে দিতে হয়। এটা সম্পর্কে জানেন তো? শামিন বলেছেন জি ভাইয়া, ইয়েস। তো আমরা দেখি পলিটিক্যাল পার্টি একটা করে আমরা একটু দেখতে পারি। তার আগে মনে হয় একটা ব্রেক নিতে পারি আমরা, যেহেতু 1 ঘন্টা ক্রস ক্রস হলো। তো আমরা 10 মিনিটে একটা ব্রেক নিই, একটু রেস্ট নেওয়ার জন্য।
আসসালামু আলাইকুম। আমরা ব্রেকের পরে আবারও ফিরে আসলাম। আশা করি সবাই জেগে আছেন। একটু ঠান্ডা ঢাকায় কে কে আছেন? ঢাকায় একটু কম ঠান্ডা, বাট কম্পারেটিভলি বাইরে ময়মনসিং সহ বিভিন্ন জায়গায় দেখলাম যে আজকে বেশ ঠান্ডা শুনলাম। অনেকেই ঢাকায়। ওকে, ময়মনসিং, অর্কিড ময়মনসিং থেকে। গ্রেট। আচ্ছা, এখন আমরা সিকোয়েন্সিয়ালি যেটা করব, বাংলাদেশের যে মেজর পলিটিক্যাল পার্টিগুলো আছে, হ্যাঁ, নিবন্ধিত মোটামুটি বা বিভিন্ন সময় অনেক ঝামেলা হয়েছে, নিবন্ধন বাতিল হয়েছে, বাট আলোচিত প্রিলিতে বিভিন্ন সময় রাজনৈতিক দলগুলোর প্রতিষ্ঠা, তারপর বিভিন্ন পলিটিক্যাল পার্টির প্রতিষ্ঠাতা, তারপরে তাদের প্রতীক, এগুলো নিয়ে অনেক প্রশ্ন হয়, বা বিভিন্ন ইস্যু নিয়ে অনেক প্রশ্ন হয়। তো সেগুলো নিয়ে আমরা জানবো। প্রথমেই আমাদের সামনে আছে বাংলাদেশ আওয়ামী লীগ। যদিও এখন এটা প্রেক্ষাপট অনুযায়ী প্রশ্ন আসার সম্ভাবনা একদমই নাই বললেই চলে, তারপরে বেসিক আমরা যেহেতু বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক বছর প্রাসঙ্গিক ছিল, এবং এখনো সমালোচনার পয়েন্ট অফ ভিউ থেকেও আসলে আলোচনায় আছে। আমরা ফ্যাক্ট গুলো জানবো, ঠিক আছে? আমরা কোনো কম্পারেটিভ অ্যানালাইসিস বা এতে যাব না। আমরা একাডেমিক ডিসকোর্সের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা আলোচনা করবো, জাস্ট ফ্যাক্ট গুলো জানবো। আওয়ামী লীগের প্রতীক দেখতে পাচ্ছেন, তাদের লোগোতেই আছে, তাদের যে পতাকা আছে, দলীয় পতাকা সেখানে আছে। নৌকা প্রতিষ্ঠার ডেট কবে বলেন তো? আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয় কবে? প্রতিষ্ঠা হয়েছিল, প্রতিষ্ঠা 23 জুন, 23শে জুন 1949, 1949-এ। প্রতিষ্ঠার স্থান কোথায়? কোন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছিল? রোজ গার্ডেনে। কোথায়? রোজ গার্ডেন, ঢাকা। রোজ গার্ডেন, ঢাকা। রোজ গার্ডেন কোথায় জানেন তো আপনারা? এক্স্যাক্টলি কোথায় এটা জানেন? কে এম দাস লেন, স্বামীবাগের ওদিকে ওটা। তো আওয়ামী লীগের প্রথম সভাপতি ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। প্রথম সভাপতি, প্রথম সভাপতি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। ভাসানী। আর প্রথম সাধারণ সম্পাদক, প্রথম সাধারণ সম্পাদক ছিলেন শামসুল হক। শামসুল হক। আবার প্রথম আহ, যদি আমরা বলি, যুগ্ম সম্পাদক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আবার প্রতিষ্ঠাকালীন সময়ে কিন্তু আসলে আওয়ামী লীগের নাম কি আওয়ামী লীগ ছিল? প্রতিষ্ঠাকালীন সময়ে আওয়ামী লীগের নাম কি ছিল বলেন তো? বাংলাদেশ আওয়ামী লীগের ফাউন্ডিং নেম কি ছিল? আওয়ামী মুসলিম লীগ বলছেন, এটা কি কমপ্লিট? কমপ্লিট হইলো? ইনকমপ্লিট নাম কিন্তু বলছেন, এই যে দেখেন, পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ। কবে সেটা? 1955-এ, 1955-তে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ। এগুলো স্কিপ করবো, এগুলো আলোচনা করবো না। পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ। আজকে টপিক গুলো এমন, এগুলো আপনাদের জানাশোনা জিনিস, ঠিক আছে? লাস্টের দিয়ে যত আসবেন তত দেখবেন যে টপিক গুলো মিসেলেনিয়াস, বিবিধ টপিক, যেগুলো বিভিন্ন চ্যাপ্টারের সঙ্গে ইন্টারলিঙ্কড, আলোচনা বিভিন্নবার বিভিন্নভাবে হয়েছে, ঠিক আছে? তারপরে চলে আসে বিএনপি। বিএনপি নিয়ে আমরা খুব বেশি পড়াশোনা করি নাই কিন্তু, লাস্ট সময়গুলোতে আপনারা যখন প্রস্তুতি নিয়েছেন, বর্তমান প্রেক্ষাপটে আলোচনা করা মনে হয় প্রয়োজন। বিএনপির প্রতিষ্ঠা কবে? প্রতিষ্ঠা 1 সেপ্টেম্বর। সালটা ছিল 1978। 1978। প্রতিষ্ঠাতা হচ্ছেন জিয়াউর রহমান, আপনারা সবাই জানেন। তবে প্রতিষ্ঠাকালীন সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তার নাম ছিল জাগদল। মানে ইলাবোরেট করলে সেটাকে বলা যায় জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল। জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল, যেটা অ্যাব্রিভিয়েশন করলে দাঁড়ায় জাগদল। আচ্ছা, প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল বলেন তো? তৎকালীন সময়ে আসলে জিয়াউর রহমানের যে শাসনটা ছিল, সেই শাসনকে আসলে বেসামরিক করার জন্য তিনি 19 দফা কর্মসূচি শুরু করেছিলেন। কত দফা? 19 দফা কর্মসূচি।
তিনি যখন ক্ষমতায় বসেন তখন তো টোটালি একটা সামরিক সরকার এর মতো ছিল, সেটাকে আসলে বেসামরিক করার জন্য জিয়াউর রহমান 19 দফা কর্মসূচি দিয়েছিলেন। সেই কর্মসূচি বাস্তবায়নের উদ্দেশ্যে আলটিমেটলি আসলে এই জাতীয়তাবাদী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা শুরুতে যেটার নাম ছিল জাগদল সেটা গঠন করা হয়েছিল। তো এখন হচ্ছে বর্তমান মহাসচিব সবাই জানেন, এগুলো নিয়ে আলোচনা করার দরকার নেই, এগুলো আসবে না খুব একটা। জাস্ট ফাউন্ডিং হিস্ট্রিটা আমরা জানবো। তারপরে আসে জাতীয় পার্টি, এখন খুবই লেস ইম্পর্টেন্ট, তারপরে আলোচনার জন্য করা। প্রতীক হচ্ছে লাঙল, দেখতেই পাচ্ছেন। প্রতিষ্ঠা হয়েছিল 1 জানুয়ারি 1986। 1 জানুয়ারি, 1 জানুয়ারি 1986, 1986-এ। প্রতিষ্ঠাতা হুসেন মোহাম্মদ এরশাদ, এটা জানেন, এটা আর আলোচনা করব না, রাদার আমরা এগিয়ে যাই। পরে কি আছে? জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, জাসদের মশাল প্রতীক, প্রতীক দেখতে পাচ্ছেন। প্রতিষ্ঠা হয়েছিল 31 অক্টোবর, 31 অক্টোবর 1972-এ। 1972-এ এটার প্রতিষ্ঠাতা কিন্তু আসলে এম এ জলিল, এম এ জলিল, এম এ জলিল এবং আসম আসম আব্দুর রব, দুঃখিত, আব্দুর রব। এই দুইটা তথ্য একটু মাথায় রাখবেন। প্রতিষ্ঠা হয়েছিল 31 অক্টোবর 1972-এ এবং প্রতিষ্ঠাতা হচ্ছেন এম এ জলিল এবং আসম আব্দুর রব। পরে দেখি আমরা বাংলাদেশ কমিউনিস্ট পার্টি। কমিউনিস্ট পার্টির লোগো, বলেন তো এটা কি? লোগোতে কি দেখতে পাচ্ছেন? কি বলে এটাকে? কাস্তে, কাস্তে, ইয়েস, কাস্তে। বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, তাদের লোগো হচ্ছে, প্রতীক হচ্ছে কাস্তে। প্রতিষ্ঠা হয়েছিল কিন্তু অনেক আগে। প্রতিষ্ঠা হয়েছিল, কেউ বলতে পারবেন এখানে? 6 মার্চ 1948-এ, 1948। অফিসিয়ালি আসলে তাদের লোগো হচ্ছে কাস্তে। একজন বললেন হ্যামারটাকে কি ওভারলুক করলাম? আসলে তারা তাদের প্রতীক, যদি আমরা ইলেকশন কমিশনের সাইটেও যাই সেখানে দেখবেন তাদের প্রতীকের নাম হচ্ছে কাস্তে। তো এই জন্যই বলছি যে ইসি ইলেকশন কমিশনের ওয়েবসাইটে গিয়ে এখনকার সময়ে প্রাসঙ্গিক যে পলিটিক্যাল পার্টিগুলা তাদের প্রতীক প্রতীক একটু জানবেন, ঠিক আছে? একটু ডাইনামিক ওয়েতে পড়াশোনাটা করতে হবে। তারপর আমরা দেখব বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর কিন্তু আমরা একটু বেসিক জিনিস জানতেই হবে আমাদের। প্রতিষ্ঠা হয়েছিল 1941 সালে, 1941-এর ঠিক 26 তারিখে, 26শে আগস্ট, 26 আগস্ট। প্রতিষ্ঠাতা কে? প্রতিষ্ঠাতা ছিলেন মাওলানা আবুল আলা মওদুদি, মাওলানা আবুল আলা মওদুদি। এখন প্রশ্ন হচ্ছে স্বাধীন বাংলাদেশে কবে তারা আত্মপ্রকাশ করে? স্বাধীন বাংলায় তারা আত্মপ্রকাশ করেছিল 1979 সালে। স্বাধীন বাংলায় তাদের আত্মপ্রকাশ অনেক পরে, ঠিক আছে? তো দেখেন, প্রথমবার 2013-তে আসলে তাদের সুপ্রিম কোর্ট তাদের নিবন্ধনটাকে অবৈধ ঘোষণা করে এবং নির্বাচনের জন্য অযোগ্য ঘোষণা করেছিল। আর বর্তমান আমিরের নাম আপনারা সবাই জানেন, এটা আর জানার বা বলার কিছু নাই। বর্তমান আমিরের নাম কি বলেন তো? প্রতীক হচ্ছে দাড়িপাল্লা, চ্যাট বক্সে একজন বললেন প্রতীক দাড়িপাল্লা। তানভীর বলেছেন ডক্টর শকুর। কে লিখলেন তোর নাম? ডক্টর শফিকুর রহমান, শফিকুর রহমান, ইয়েস। জহির রায়হান অ্যাক্টিভ কর্মী ছিল কোনটার? তোর নাম, আপনি কমেন্ট করেছেন জহির রায়হানও অ্যাক্টিভ কর্মী ছিল কিসের? চ্যাট বক্সে একটু ইয়া দেন, কমেন্ট দেন তো, আমার জানা নাই এটা। কমিউনিস্ট পার্টি, আচ্ছা এটা একটু ভেরিফাই করে নেবেন আপনারা নিজেরা, ঠিক আছে? যদিও প্রিলিতে আসবে না, তারপরও ইন্টারেস্টিং ফ্যাক্ট যে জানা রাখা ভালো। আপনাদের জন্য প্রশ্ন, চ্যাট বক্সে একটু কমেন্ট করবেন। আরপিও সংশোধন করে কে, মানে কোন প্রতিষ্ঠান বা কোন আহ হ্যাঁ কোন প্রতিষ্ঠান করে বলেন তো?
রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অর্ডার কারা সংশোধন করে, কে করে? সবাই দেখি কারেক্ট অ্যান্সার দিচ্ছেন, চমৎকার। তাহলে মনোযোগ দিয়েছিলেন, ভালো, থ্যাংক ইউ। উত্তর হচ্ছে নির্বাচন কমিশন, ইলেকশন কমিশন। এবারে আমরা আসলে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বা প্রেশার গ্রুপ যেগুলো আছে তাদেরকে নিয়ে একটু বেসিক আলোচনা আমরা করব। তো প্রশ্ন প্রিলিতে খুব সম্ভবত আসছিল এক সময় যে অ্যালমন্ড এবং পাওয়েল তারা আসলে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে সাধারণত কয় ভাগে ভাগ করেছেন? 4 ভাগে। ঠিক আছে, অপশনেও ছিল অনেকগুলো ভাগ ছিল, এর মধ্যে উত্তর হতো 4 ভাগে। 4টা ভাগ কি কি আসলে? স্বতঃস্ফূর্ত স্বার্থ গোষ্ঠী, সংগঠন ভিত্তিক স্বার্থ গোষ্ঠী, সংগঠনহীন স্বার্থ গোষ্ঠী এবং প্রাতিষ্ঠানিক স্বার্থ গোষ্ঠী। একটা রাষ্ট্রে অনেক ধরনের বিজনেসেস রান করে, তাই না? বিভিন্ন বিজনেস, বিভিন্ন ইন্টারেস্টের লোকজন থাকে। যেমন পরিবেশ নিয়ে যারা কাজ করে বা পরিবেশ সংরক্ষণ নিয়ে যারা কাজ করে তাদের এক ধরনের ইন্টারেস্ট। আবার বিজনেস গ্রুপগুলো যারা আছে, এই যে ভিএটি নিয়ে আন্দোলন হচ্ছে, ভ্যালু এডেড ট্যাক্স নিয়ে আন্দোলন হচ্ছে, এখানে অনেক স্বার্থ গোষ্ঠী আছে, তাই না? এই যে বিভিন্ন স্বার্থ গোষ্ঠী, তারা আসলে রাষ্ট্রের পলিসিকে ইনফ্লুয়েন্স করার জন্য সংগঠন ভিত্তিক স্বার্থ গোষ্ঠী আছে কিছু, আবার সংগঠন ছাড়া কিছু স্বার্থ গোষ্ঠী আছে। এই যে দেখবেন বাংলাদেশে আহ অটো গাড়িগুলো যেগুলো আছে, অটো রিক্সা যেগুলো, হ্যাঁ, অটো রিক্সাগুলোর আসলে বিভিন্ন গ্রুপ আছে। সেগুলো চালানো যাবে কিনা সেগুলো নিয়ে কিন্তু রাষ্ট্র বিভিন্ন সময় বিভিন্ন বিধিনিষেধ আরোপ করার চেষ্টা করেছে রিসেন্টলি বাংলাদেশ। তো তখন তাদের যে সংগঠনগুলো আছে তারা কিন্তু আসলে অ্যাগ্রিভড ফিল করার ফলে তারা বিভিন্ন সময় আন্দোলন করছে বিভিন্ন রকম, যে না, আমরা আমাদের এই রাইটটা চাই, আমরা এই গাড়িগুলো চালাবো। আবার ভিএটি নিয়ে দেখবেন যেসব পণ্যের উপর ভ্যাট আরোপ করা হয়েছে সাধারণ জনগণ তো অ্যাগ্রিড হয়েছে, তারা রিসেন্টলি এনবিআর সামনে তাদের বিভিন্ন মুভমেন্ট করেছে। তো এই যে সংগঠন, তাদের যে স্বার্থগুলো আছে, ইন্টারেস্ট গুলো আছে, ইন্টারেস্ট গুলাকে আসলে ইনফ্লুয়েন্স করার জন্য, রাষ্ট্রের পলিসি মেকিং এ প্রভাব রাখার জন্য অনেকেই সংগঠন নিয়ে আসলে চেষ্টা করে ইনফ্লুয়েন্স করতে। আবার সংগঠনহীনও অনেক আছে যারা আসলে কোনো সংগঠনে ওন করে না, সংগঠনকে ওন করে না। আবার কিছু প্রাতিষ্ঠানিক গোষ্ঠী আছে, তারাই আসলে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। তো সংজ্ঞাটা অ্যালান আর বল বলেছেন সম মনোভাব সম্পন্ন সদস্যদের নিয়ে গঠিত গোষ্ঠীকে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলে। তো প্রেশার গ্রুপ যদি ডেফিনিশন, কেতাবি ডেফিনিশন আমরা দেই, প্রেশার গ্রুপ can be defined as a group whose members hold shared attitude, whose members hold shared attitude। কে বলেছেন? এ আর বল, অ্যালান আর বল। ঠিক আছে, এই ডেফিনিশনটা একটু মুখস্থ রাখবেন, এটা ইম্পর্টেন্ট। প্রিলিতে কোটেশনটা ডিরেক্টলি দিতে পারে। প্রেশার গ্রুপ ক্যান বি ডিফাইন্ড এজ এ গ্রুপ হুজ মেম্বার্স হোল্ড শেয়ার্ড অ্যাটিটিউড, যারা আসলে একই মনোভাব ধারণ করে। ঠিক আছে, তারপরে আমরা দেখব চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বাংলাদেশের এক্সাম্পল দেখব। দেখুন, বাংলাদেশে বিভিন্ন সময় টিআইবি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবি, তারপরে ব্লাস্ট, বেলা, সুজন, সনাক, বাংলাদেশ মহিলা সমিতি, বিশ্ব ব্যাংক, আইএমএফ, এই প্রত্যেকটা কিন্তু আসলে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। এই যে আইএমএফ বাংলাদেশের রেভিনিউ স্ট্রাকচার যেটা আছে, রেভিনিউ স্ট্রাকচারের উপর ব্যাপক একটা সিস্টেমিক ওভারহল আনার জন্য অনেক ইনফ্লুয়েন্স ক্রিয়েট করছে তারা। ঠিক আছে, মাশরাফি কমেন্টে চ্যাটে লিখেছেন a pressure group has a common interest which influences the government on policy making। আইএমএফ এর পাশাপাশি আছে বিশ্ব ব্যাংক। বিশ্ব ব্যাংক কিন্তু বাংলাদেশে বিভিন্ন ধরনের যে প্রকল্পগুলো হয় প্রত্যেক প্রকল্পের আসলে টেকনিক্যাল সাপোর্ট বা স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে কাজ করে। হ্যাঁ, টেকনিক্যাল পার্টনার বা স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে অনেক সময় বিভিন্ন প্রকল্পে কাজ করে, বিভিন্ন অ্যাডভাইস দেয়, অনেক সময় বিভিন্ন অনুদান প্রদান করে, তাই না? বিশ্ব ব্যাংক। আবার আইএমএফ দেখেন কৌশলগত সাপোর্টের পাশাপাশি প্রেসক্রিপশন দেয়। কেমন প্রেসক্রিপশন? আচ্ছা, এখানে ইকোনমিক্স এর কেউ আছেন? চ্যাট বক্সে একটু বলেন তো, ইকোনমিক্স এর কে কে আছেন?
ওকে, আপনার নামটা এক্স্যাক্টলি আমি পড়তে পারছি না। আক্তার, নাসিকা আক্তার। ওকে, তিনি প্রশ্ন করেছেন বাংলাদেশের রাজনীতি জানার জন্য কোন বই পড়তে হবে। আকবর আলী খান স্যারের বই পড়বেন। আকবর আলী খান স্যারের অনেকগুলো বই আছে, এই বইগুলো পড়বেন। আকবর আলী খান স্যার বাংলাদেশের সবচেয়ে প্রখ্যাত আমলা। আজব ও জবর আজব রাজনীতি, ঠিক আছে, এরকম একটা বই আছে, এটা পড়তে পারেন। আকবর আলী খান স্যারের সবগুলো বই খুব ভালো। এর পাশাপাশি বাংলাদেশের রাজনীতি নিয়ে নিয়মিত কলাম লিখেন, এরকম কলামিস্ট যারা, তাদের কিছু বই আছে, এগুলো পড়বেন। তারপরে হচ্ছে ধরেন মহিউদ্দিন আহমদ, তার লেখা বই পড়েছেন কেউ? মহিউদ্দিন আহমদের বই পড়েছেন? আবির পড়েছেন? প্রথমা থেকে পাবলিশড হয়। আবার আকবর আলী খান স্যারের বইও হচ্ছে প্রথমা থেকেই পাবলিশড হয়। বইগুলো একটু এক্সপেন্সিভ মনে হতে পারে, তবে আপনি সেট হিসেবে অনেক সময় তারা ছাড় দিয়ে থাকে, তো সেই বইগুলো পড়তে পারেন। তো একই সঙ্গে যেখানে আমি বলছি যে অর্থনীতি নিয়ে যদি পড়তে চান, বাংলাদেশের অর্থনীতি সম্পর্কিত আলোচনা, বিশেষ করে রিটেনের প্রস্তুতি যদি এখন থেকে আগায় রাখতে চান, বা হচ্ছে পড়াশোনায় অনেক বোরিং লাগে, প্রিলির ফ্যাক্ট পড়তে পড়তে বিরক্ত হয়ে গেছেন, ফ্যাক্ট গুলো রিলেট করে একটু বৈঠকি ঢঙে মজার ছলে কিছু আলোচনা হইলে পড়তে ভালো লাগে, তো সেই ধরনের বই হচ্ছে আকবর আলী খান স্যারের বই। তো আজকের ক্লাসে আমরা পলিটিক্যাল পার্টিগুলো নিয়ে পড়েছি, ইভেন লেটেস্ট সর্বশেষ মহিউদ্দিন স্যারের যে বইটা বের হয়েছে, জামায়াতে ইসলামী নিয়া, ঠিক আছে, 2024 সালে বের হয়েছে। পড়ছেন কেউ? কিনেছেন? কারো সংগ্রহে আছে? আবির বলেছেন মেজর পলিটিক্যাল পার্টিগুলোর হিস্ট্রি অ্যান্ড ফাংশনিং জানার জন্য মহিউদ্দিন আহমেদের বইগুলো ভালো। অবশ্যই অ্যাগ্রিড। এই বইগুলো তিনি হচ্ছে আওয়ামী লীগ, বিএনপি, তারপরে হচ্ছে আহ সমাজতান্ত্রিক যে দলগুলো আছে, এগুলো ছাড়াও সব পলিটিক্যাল পার্টি নিয়ে তার কাজ আছে, সবগুলো পলিটিক্যাল পার্টি নিয়ে ওনার লেখা বই আছে, ঠিক আছে। খুব ডিফারেন্ট ডিফারেন্ট কিছু নামে অনেকগুলা বই আছে, এগুলা পড়বেন। তারপর আবার বর্তমান আইন বিষয়ক যে উপদেষ্টা আছেন, উপদেষ্টা মহোদয়, ওনার লেখাও কিন্তু অনেক বই আছে। আসিফ নজরুল স্যারের বই। আসিফ নজরুল, আসিফ নজরুল স্যারের একটা বিখ্যাত বই আছে আমাদের সংবিধান নিয়ে, গণপরিষদের রাষ্ট্র ভাবনা, ঠিক আছে, সংবিধান বিতর্ক, বইয়ের নাম হচ্ছে সংবিধান বিতর্ক, ঠিক আছে। এটার সাবটাইটেল হচ্ছে গণপরিষদের রাষ্ট্র ভাবনা, গণপরিষদের রাষ্ট্র ভাবনা। তো এই বইয়ে তিনি কিন্তু আসলে আমাদের সংবিধানের খুব চমৎকার আলোচনা করেছেন। সংবিধান বিতর্কটা আমাদের সবারই পড়া উচিত। একটা রাষ্ট্র তার জন্মকালে, বাংলাদেশ নামক আমাদের যে রাষ্ট্র, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এই রাষ্ট্রটা গঠনকালে রাষ্ট্রটাকে নিয়ে আসলে ফিউচারিস্টিক অনেক চিন্তা করেছিল, যে আমরা রাষ্ট্র হিসেবে গঠনকালে আমরা কেমন কেমন কোন দিকে যেতে চাই, আমাদের আইডিওলজিস কি হবে, সবকিছুই কিন্তু আসলে সংবিধানে রিফ্লেক্টেড হয়েছে। তো এটা নিয়ে অনেক কনস্ট্রাকটিভ সমালোচনাও হয়েছিল, সেগুলো কিন্তু আপনি জানতে পারবেন এই বইটা থেকে। তো এই জন্যই বলবো বর্তমান সময়ের জন্য হাইলি রিকমেন্ডেড সংবিধান বিতর্ক বইটা কিনে নিবেন। আকবর আলী খান স্যারের বইগুলো হচ্ছে হাইলি রিকমেন্ডেড। ইভেন আমি অনেক ক্লাসে এটাও বলেছি, এই যে কোটা আন্দোলন হয়েছে আমাদের, কোটা কোটা মুভমেন্ট নিয়ে আকবর আলী খান স্যার অনেক আগেই কিন্তু প্রেডিকশন দিয়েছিলেন যে এরকম একটা আন্দোলন হতে পারে। তার বিখ্যাত বইয়ের নাম আমি কি ক্লাসে বলেছিলাম? কেউ শুনেছেন? কোটা আন্দোলন নিয়ে বিখ্যাত বইটা রিকমেন্ডেশন দিয়েছিলাম ক্লাসে। বলে একজন বললেন যে নো, জান্নাত বললেন নো। বইয়ের নাম বলেন তো, কোনটা বলেছিলাম বলেন দেখি। গ্রেশামস ল সিনড্রোম অ্যান্ড বিয়ন্ড, এই বইটা পড়বেন। এই বইটাতে কোটা মুভমেন্ট নিয়ে তিনি বলেছিলেন যে আনজাস্টিফাইড কোটা যদি বিরাজমান থাকে, তাহলে এটা আলটিমেটলি একটা রায়ট পর্যন্ত ঘটাতে পারে। রায়ট, রায়ট পর্যন্ত ঘটাতে পারে, ঠিক আছে। এটা তিনি ডিরেক্টলি তার বইয়ের লাইন এগুলা। তো আপনারা এই বইগুলো পড়বেন। এখানে বাংলাদেশ সিভিল সার্ভিসের যত সংস্কার রিফরমেশন নিয়ে এখন আলোচনা হচ্ছে, এইসব কথাবার্তা বহুত আগেই হচ্ছে আকবর আলী খান স্যার তার গ্রেশামস ল সিনড্রোম বইয়ে বলে গেছেন। গ্রেশামস লটা কি আসলে? অর্থনীতির যিনি আছেন, বলেন তো গ্রেশামস ল কি?
গ্রেশামস লটা কি বলেন? মানে যদি একটা অর্থনীতিতে খারাপ মুদ্রা অনেক বেশি থাকে, খারাপ মুদ্রা আসলে ড্রাইভ আউট করে ভালো মুদ্রাকে। তো সিভিল সার্ভিসেও যদি হচ্ছে আহ সিভিল সার্ভিসেও যে ধরনের অফিসার এক্সপেক্টেড না, এই ধরনের অফিসার যদি বেশি থাকে, তারা আসলে ভালো অফিসারদের জন্য প্রবলেমের কারণ হয়ে দাঁড়ায়, তাদেরকে মার্কেট থেকে বা সিস্টেম থেকে আউট করে দেয়। এই যে একটা জিনিস, এই থিওরিটা নিয়েই তিনি আসলে সিভিল সার্ভিসকে ব্রেকডাউন করেছেন। তো এখানে অনেক কথাবার্তা আছে, এই জন্যই বলি প্রতি ক্লাসেই হয়তো মাঝে মাঝে আপনাদের মনে হবে যে বারবার কেন বলে স্যার এগুলা। এগুলো ভালো পড়া থাকলে আপনার রিটেনে হেল্প হবে, ভাইভাতে হেল্প হবে। মানুষ হিসেবে আপনি আরো, বাংলাদেশের নাগরিক হিসেবে বিভিন্ন পয়েন্ট অফ ভিউ থেকে আপনার আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হবে। রাজনৈতিক দল এবং চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে পার্থক্য দেখেন। পার্থক্যটা হচ্ছে জাতীয় কল্যাণ পয়েন্টে যদি আমরা বলি, রাজনৈতিক দলের সামনে একটা বৃহৎ ইয়া থাকে, ইন্টারেস্ট থাকে। কি থাকে? জাতীয় কল্যাণের লক্ষ্য থাকে। কিন্তু চাপ সৃষ্টিকারী গোষ্ঠী যেগুলা, তারা জাতীয় কল্যাণ নিয়ে চিন্তা করে না অনেক সময়। তারা তাদের গোষ্ঠীগত যে স্বার্থ, সেই স্বার্থের কল্যাণটা দেখে। ঠিক আছে, পার্থক্যটা এই জায়গায়। সাংগঠনিক পার্থক্য থাকে। সাংগঠনিক দিক থেকে দেখবেন চাপ সৃষ্টিকারী গোষ্ঠীগুলো আসলে দুর্বল, রেদার পলিটিক্যাল পার্টিগুলা মোর স্ট্রঙ্গার। আবার লক্ষ্যগত এবং উদ্দেশ্যগত পার্থক্য আছে। দেখেন, রাজনৈতিক দলের উদ্দেশ্য কি? তাদের উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্রের ক্ষমতা দখল করবে। কিন্তু চাপ সৃষ্টিকারী গোষ্ঠী রাষ্ট্রের বা সরকারের যে ছোট্ট ছোট্ট পলিসিগুলো থাকে, পলিসি, তারা কিন্তু ক্ষমতা দখল করতে চায় না মোস্টলি। তারা চায় কি? পলিসির পরিবর্তন চায়। এই যে আমরা এক্সাম্পল দেখলাম আগের স্লাইডে, এই যে টিআইবি, তারা কি ক্ষমতা দখল করতে চায়? ব্লাস্ট, বেলা, এই যে এনভায়রনমেন্টাল লয়ার্স অ্যাসোসিয়েশন, যেখান থেকে আসলে উপদেষ্টা আছে আমাদের সুজন। আর ইন্টারেস্টিং পার্ট দেখেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যে পার্ট আছে, সেই পার্টে দেখেন দুদক, যে দুদক, দুর্নীতি দমন কমিশন, সংস্কার কমিশন যেটা হয়েছে, সংস্কার কমিশন, এই কমিশনের প্রধানকে ইফতেখার স্যার, তাই না? তিনি হচ্ছেন টিআইবির প্রধান। বেলার ডক্টর রেজওয়ানা, তিনি কিন্তু আমাদের উপদেষ্টা এখন সুজন। যেটা হচ্ছে নির্বাচন কমিশনের, যে নির্বাচন কমিশন সংস্কার আইন কমিশন যেটা হয়েছে, সেই কমিশনের প্রধান কে? বদিউল আলম। বদিউল আলম উনি হচ্ছে সুজনের প্রধান, তাই না? তো এখানে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী যেগুলো আছে, প্রত্যেকটা গোষ্ঠীরই আসলে অন্তর্বর্তীকালীন সরকারে তাদের যে ইন্টারেস্ট গুলো ছিল যে আমরা এই চেঞ্জটা দেখতে চাই রাষ্ট্রে, তারা এখন হয়তো সরকারের পার্ট, অন্তর্বর্তীকালীন সরকারের পার্ট। তবে নর্মাল টাইমে যখন একটা পলিটিক্যাল পার্টি ক্ষমতায় থাকে, তারা কিন্তু পলিসির চেঞ্জ চায়। তারা কিন্তু ক্ষমতা নর্মালি চায় না। তারা চায় একটা ফাংশনিং ডেমোক্রেসি থাকুক। ঠিক আছে? আর বাদ বাকি সিনারিও আমরা এখনকার জিনিসটা অবজার্ভ করি, আপনার এখনকার সময়টা অবজার্ভ করব। বাকি কমেন্ট পরে হয়তো আপনারা নিজেরাই করবেন, যে আসলে ক্ষমতা আসলে কে যাচ্ছে কে যাচ্ছে না। যাই হোক, কাজকর্মের পদ্ধতিতে পার্থক্য আছে। রাজনৈতিক দলের কাজকর্ম কিন্তু একদম প্রকাশ্য, প্রত্যক্ষ। কিন্তু চাপ সৃষ্টিকারী গোষ্ঠী অনেক সময়ই আসলে তারা কি করে, ইমপ্লিসিটলি, ভেতরে ভেতরে, হ্যাঁ, প্রভাব খাটানোর চেষ্টা করে। নির্বাচনে অংশগ্রহণ চাপ সৃষ্টিকারী গোষ্ঠী করে না, পলিটিক্যাল পার্টি করে। প্রকৃতিগত পার্থক্য দেখুন, রাজনৈতিক দল কিন্তু আসলে বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণ, সম্প্রদায়ের মানুষ এর লোক নিয়ে থাকে। জামায়াতে ইসলামী, তারও কিন্তু এক হিন্দু শাখা আছে, এটা জানেন? এই যে হচ্ছে আহ বিভিন্ন ধর্মের মানুষও আছে, তারা হয়তো চেষ্টা করেছে এরকম কিছু করতে, যে সব রিলিজিয়নের মানুষেরও রিপ্রেজেন্টেশন যেন থাকে। প্রকৃতিগত পার্থক্য হচ্ছে, চাপ সৃষ্টিকারী গোষ্ঠীটা কিন্তু সমস্বার্থের হয়। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী যারা, হ্যাঁ, তাদের স্বার্থটা কিন্তু সেম হয়। পরে দেখি আমরা কি আছে, সুশীল সমাজ, সিভিল সোসাইটি কারা বলেন তো? এটা হচ্ছে আমাদের সোসাইটির একটা শ্রেণী, যারা আসলে কোনো সরকার বা কর্পোরেট গ্রুপে থাকে না, কিন্তু সবার উপর ইম্প্যাক্ট ফেলে, সবার উপর প্রভাব রাখে। একটা রাষ্ট্রের যদি আমরা বলি প্রধান প্রধান চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, সৃষ্টিকারী গোষ্ঠী হচ্ছে সুশীল সমাজ। ঠিক আছে? এর মধ্যে অনেক নাগরিক সংগঠন থাকতে পারে। কি কি থাকতে পারে একটু দেখি আমরা। নাগরিক সংগঠন, নাগরিক সংগঠন থাকে, এনজিও হতে পারে। ঠিক আছে? বিভিন্ন ধর্মভিত্তিক প্রতিষ্ঠান হতে পারে, স্বেচ্ছাসেবী অনেক সংগঠন থাকে না? আপনারা ইউনিভার্সিটিতে পড়েন, অনেক হচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন থাকে, সাংস্কৃতিক সংগঠন থাকে। তারাও কিন্তু আসলে এভাবে কাজ করে, সুশীল সমাজের অংশ এরা। গণমাধ্যম, গণমাধ্যমও এই ভূমিকায় অনেক সময় কাজ করে থাকে। ঠিক আছে?
চলেন আমরা পরে দেখি কি আছে। পরের প্রশ্ন, চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে ইন্টারেস্ট গ্রুপ বলেছেন কে? চ্যাট বক্সে একটু বলেন তো। ওকে, যারা ডি বলছেন তারা হচ্ছে অলরেডি জিনিসটা পড়েছেন। দেখুন এগুলা কিন্তু এই ক্লাসগুলোতে, এই যে স্লাইডটা দেখেছেন, নট লিমিটেড টু, এর বাইরে কিন্তু অনেক ইস্যু আছে। আমরা ইম্পর্টেন্ট ইস্যুগুলো অ্যাড্রেস করেছি। তো আপনাদের নিজেদের সেলফ স্টাডি সেটা অ্যাসেসমেন্ট করার জন্য এই প্রশ্নটা এখানে দেওয়া হয়েছে। তো আপনারা নিজেরা পড়াশোনা করেন কিনা বাসায়, বা বইগুলো পড়েন কিনা, এটা অ্যাসেসমেন্ট করার জন্য এটা দেওয়া হয়েছে। চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে ইন্টারেস্ট গ্রুপ বলেছেন, অপশন হবে ডি, এইচ জিগলার। এইচ জিগলার তিনি কিন্তু চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে ইন্টারেস্ট গ্রুপ বলেছেন, কারণ এদের স্বার্থ আছে, এদের প্রত্যেকেরই নিজস্ব স্বার্থ আছে। একটা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী যে রাষ্ট্রের রাজনৈতিক ঘটনা প্রবাহের উপর প্রভাব বিস্তার করে, সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে বাংলাদেশের রিসেন্ট ইস্যুগুলো যদি আমরা অবজার্ভ করি, ঠিক আছে, রিসেন্ট জিনিসগুলো অবজার্ভ করি। এরপরেও যদি আমরা লিবারাল ডেমোক্রেসির কথা বলি, উদারনৈতিক গণতন্ত্র যেটাকে বলে, উদারনৈতিক গণতন্ত্র, লিবারাল ডেমোক্রেসিতে আসলে চাপ সৃষ্টিকারীর ভূমিকাটা অনেক বেশি ব্যাপক এবং তাৎপর্যপূর্ণ। এর পাশাপাশি আমরা অলরেডি জানলাম যে বিশ্ব ব্যাংক, আইএমএফ এগুলো এক ধরনের চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। আবার সুশীল সমাজও আসলে প্রেশার গ্রুপ হিসেবেই কাজ করে, মূলত প্রেশার গ্রুপ হিসেবেই কাজ করে থাকে। আবার আমাদের যে এক্সিকিউটিভ বডিটা আছে, রাষ্ট্রের যেই শাসন ভাগের মধ্যে এক্সিকিউটিভ যে ভাগটা আছে আমাদের, দা এক্সিকিউটিভ বা নির্বাহী বিভাগ, এই নির্বাহী বিভাগকে আসলে তথ্য দিয়ে অনেক সময় সহায়তা করে থাকে এই চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। এক্সিকিউটিভ বডিকে তথ্য দিয়ে সহায়তা করে, এক্সিকিউটিভ অঙ্গটাকে তথ্য দিয়ে সহায়তা। টিআইবি তাদের রিপোর্ট যেগুলো আছে, সেই রিপোর্টগুলো দিয়ে দেখায় যে আমাদের রাষ্ট্রের কোথায় কোথায় কোন অঙ্গে কোন প্রতিষ্ঠানে কতটুকু আসলে দুর্নীতি হচ্ছে, সেই ডেটা বা ফ্যাক্টটা আসলে উপস্থাপন করে নির্বাহী বিভাগকে জানায় যে আসলে আমাদের এই এই অবস্থা, এটা চেঞ্জ করতে হবে। তো এই হচ্ছে ইস্যু। আজকে মোটামুটি আমাদের পড়াশোনা এই পর্যন্তই। আমরা বিগত বছরের কিছু প্রশ্ন সলভ করতে পারি। টপিকগুলা আসলে মিসেলেনিয়াস টপিক ছিল। এখানে খুব বেশি, অনেক বেশি পড়াশোনার কিছু যে আছে এটাও বলা যায় না। 45 BCS এর প্রশ্ন, প্রথম প্রশ্নটা দেখি আমরা। পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ এটার প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক কে ছিলেন? বিগত বছরের প্রশ্ন, এখন আর ইম্পর্টেন্ট না, তারপরে উত্তরটা বলেন দেখি। লিখন বলেছেন বি, সাধারণ সম্পাদক। কারেক্ট অ্যান্সার, চমৎকার। শামসুল হক, শামসুল হক। আচ্ছা, সভাপতি কে ছিলেন বলেন তো? সভাপতি কে ছিলেন? বানানটা ভুল ছিল এখানে, শামসুল হক। ভাসানী, ইয়েস, পারফেক্ট। তাসরিমা, শুক্লা, খাদিজা, ওকে, অর্কিড, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, কারেক্ট অ্যান্সার। আচ্ছা, বাংলাদেশের সরকার পদ্ধতিটা কেমন? সরকার পদ্ধতি কেমন? এককেন্দ্রিক, যুক্তরাষ্ট্রীয়, রাজতন্ত্র, রাষ্ট্রপতি শাসিত, কোনটা? শুক্লা বলেছেন একটাও না? কিভাবে, একটু ব্যাখ্যা করেন তো। তা নিয়ে আপনি বলেছেন রাষ্ট্রপতি শাসিত? না তো। আমাদের যে আহ, সংসদটা আছে, জাতীয় সংসদ, আমরা তো সংসদীয় সরকার পদ্ধতির, তবে সেটা এককেন্দ্রিক। উত্তর হবে এককেন্দ্রিক, সংসদীয় সরকার পদ্ধতি কিন্তু সেটা এককেন্দ্রিক। বাংলাদেশে প্রথম জাতীয় সংসদ নির্বাচন হয় কবে? মাশরাফি, এই যে চমৎকার, আপডেটেড থাকতে হবে।
আমাদেরকে যে প্রদেশে ভাগ করার চিন্তা ভাবনা হচ্ছে, বাংলাদেশকে যে প্রদেশে ভাগ করার চিন্তা ভাবনা করা হচ্ছে, এগুলো সম্পর্কে পড়াশোনা করেন আপনারা? পত্রিকা পড়েন? পত্রিকা কিন্তু পড়া লাগবে। জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল 7 মার্চ 1973-এ, 1973-তে। অ্যামন্ড এবং পাওয়েল চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে বিভক্ত করেছেন কয়টি ভাগে? পড়েছি এটা আমরা। 4টি ভাগে। পারফেক্ট। চমৎকার। 4টি ভাগে, 40তম বিসিএস এর প্রশ্ন। পরের প্রশ্ন, বাংলাদেশের কোন জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চালু হয়? তৎকালীন সময় এটা বেশ একটা বড় প্যারাডাইম শিফট ছিল। প্রশ্নোত্তর পর্ব চালু হয় কবে? একজন বলছেন সপ্তম, আরিফুল বলছেন অষ্টম। সঠিক উত্তর হবে সপ্তম। সপ্তম। তত্ত্বাবধায়ক সরকারের আইনটি জাতীয় সংসদে কবে পাশ করা হয়, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে? কবে পাশ করা হয়, কবে বাতিল হয়, এটা নিয়ে এখন প্রশ্ন হবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রাসঙ্গিকতা, এই টপিকটা নিয়ে একটু পড়াশোনা করবেন, কারণ রিটেনে কাজে লাগতে পারে। ঠিক আছে? কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে আপনাদের অনেক বেশি পড়তে হবে। এটা সম্পর্কে যত ডেটা আছে, ফ্যাক্ট আছে, সব মুখস্থ করে ফেলেন, চলে আসতে পারে। 27 মার্চ 1996-এ বাংলাদেশের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন 1991 এর কত তারিখে অনুষ্ঠিত হয়? তারিখ, এটা তৎকালীন সময় ইম্পর্টেন্ট ছিল, এখন আর ইম্পর্টেন্ট না। বুঝছেন? নির্বাচনের তারিখ, বিগত যে কয়েকটা নির্বাচন হয়েছে এগুলোর তারিখ তারিখ এখন আর ইম্পর্টেন্ট না। তারপরও যদি উত্তর দিতে হয়, 13তম বিসিএস এর অনুপাতে উত্তর হবে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন 27 ফেব্রুয়ারি। 27 ফেব্রুয়ারি। তো এই ছিল এই চ্যাপ্টার গুলোর প্রশ্ন, মিসেলেনিয়াস টপিক ছিল। আম, যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন, কিছুক্ষণ আমরা কয়েকটা প্রশ্ন নিতে পারি। এই ক্লাসের বাইরেও যদি কোনো ইস্যু থাকে আর কি আপনাদের জানার, এবং যদি আমার জানা থাকে, হ্যাঁ, তাহলে আমি ইনশাল্লাহ অ্যান্সার করার চেষ্টা করব। যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। ওয়েল, মাশরাফির ইন্টারেস্টিং প্রশ্ন, ইলন মাস্কের নাসি স্যালুটকে কিভাবে দেখেন? আহ, এটা নিয়ে তো অনেক আলোচনা হচ্ছে, মানে নো কমেন্ট এটাতে। আসলে এটা কি আসলে নাসি স্যালুটই ছিল, আপনার কি মনে হয়? এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। ক্লাস কবে শেষ হবে এটা নিয়ে হচ্ছে আমাদের, হয়তো মামুন ভাই বা সবুজ ভাই আছেন, ওনারা কথা বলবেন। পত্রিকার কোন বিষয়গুলো পড়তে হবে? পত্রিকার ইন্টারন্যাশনাল পাতা পড়বেন, তারপরে হচ্ছে আপনি অপিনিয়ন পাতাটা পড়বেন, অপিনিয়ন পাতা পড়বেন, তারপর পলিটিক্স পাতা যেটা, এটার বেছে বেছে রাজনৈতিক বিশেষ কোনো পট পরিবর্তন, বিশেষ কোনো ঘটনা, এটা নিয়ে পড়বেন। আর হচ্ছে প্রগ্রেসিভ ব্যাচের বা পায়োনিয়ার ব্যাচের ইংরেজি ক্লাসে আমি বলেছি, ইংরেজি পত্রিকা পড়ার সময় সব টপিক বা সব পাতা থেকেই পড়বেন, কারণ সব টপিকের ভোকাবুলারি আলাদা আলাদা, তাই না? এই জন্য কিন্তু আপনাকে সব বিষয়ে পড়াশোনা করতে হবে। ঠিক আছে? সংবিধান নিয়ে রিটেনের প্রিপারেশন কিভাবে নেবেন? সংস্কার কমিশনের প্রস্তাবনা, সংস্কার কমিশন, সংবিধান সংস্কার কমিশন যে প্রস্তাবনা দিয়েছে, আপনারা যেটা করতে পারেন, সংস্কার কমিশনের যে মেম্বাররা ছিল, তারপর যিনি প্রধান ছিলেন, তাদের বিভিন্ন আর্টিকেল যেগুলো লেখা হয়েছিল আগে, আর্টিকেল গুলো সবগুলো পড়ে ফেলবেন। আবার প্রস্তাবনা কি কি নিয়ে আলোচনা হয়েছে, কোন কোন আর্টিকেল গুলোকে নিয়ে আলোচনা করা হয়েছে আমাদের বর্তমান সংবিধানের, যেহেতু সংবিধান রহিত হয় নাই, তাহলে এখনকার সংবিধানের যেই আর্টিকেল গুলো নিয়ে বিতর্ক আছে সেগুলো খুব ভালোভাবে পড়বেন, সেগুলো সমালোচনা করবেন। ঠিক আছে? না, একজন বলেছেন তার পুলিশের চয়েস নিয়ে তিনি তার হাইট দিয়েছেন, সেটা ডিসক্লোজ করছি না, তবে প্রবলেম হবে না, করতে পারেন। সার্কুলারে যেভাবে দেওয়া আছে, যদি আপনি সার্কুলারের যেই ক্রাইটেরিয়া গুলো আছে বা যেই চাওয়াগুলো আছে এগুলো মিট করেন, অবশ্যই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। অনেক ধন্যবাদ, ক্লাস শেষ করছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।
আচ্ছা, আমরা ক্লাসের একবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আর একটা পোল লঞ্চ করা আছে, কাইন্ডলি সবাই পার্টিসিপেট করুন। ওকে, তাহলে আমরা আজকের মতো শেষ করে দিচ্ছি। পরবর্তী ক্লাসে আবার কথা হচ্ছে। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আচ্ছা, একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা যাবতীয় ইনফরমেশন জন্য এই নাম্বারে ফোন করতে পারেন।